Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform PharmIQ. আজকে আমরা জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2024 যার পার্ট 1 অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আজ আমরা তার পার্ট 2 ডিসকাস করতে চলেছি, যেখানে থাকছে 36 থেকে 60 অবধি কোশ্চেন পেপার। অ্যাজ ইউজুয়াল আমরা ডিটেল এক্সপ্লেনেশনের মাধ্যমে কমপ্লিট করব। সো দেখতে থাকো ভিডিও। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ CYP450 এনজাইম ইনহিবিটর? CYP450 মানে সাইটোক্রোম 450। সাইটোক্রোম 450 এনজাইম একটা, যে এনজাইমটার রোল কি, যেই এনজাইমটাকে বলা হয় মাইক্রোজোমাল এনজাইম। তাহলে এই এনজাইমটার আলাদার নেম কি? মাইক্রোজোমাল এনজাইম। তাহলে পরীক্ষায় কোশ্চেন কিন্তু CYP450 না দিয়ে মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটরও দিতে পারে। আচ্ছা, এই এনজাইমটার সিনথেসিস কোথা থেকে হয়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে সিনথেসিস হয়। প্রেজেন্ট কোথায় থাকে? মেনলি প্রেজেন্ট থাকে বেশিরভাগ লিভার, তাছাড়াও প্রেজেন্ট থাকে বিভিন্ন ইন্টেস্টাইনাল গাট লিউমেনও প্রেজেন্ট থাকে। এর রোল কি? এর রোল হচ্ছে ড্রাগ মেটাবলিজম করা, ড্রাগের মেটাবলিজম করা, বুঝা গেল? যেটা ক্যাটালাইট হিসাবে কাজ করে, বায়ো ক্যাটালাইস্ট বলা হয় এদেরকে। ঠিক আছে, ড্রাগের যে মেটাবলিজম প্রসেস অলরেডি আমরা পড়েছি, যেখানে রিয়াকশান কী হয়? ফেজ 1, ফেজ 2। অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমরা দেখেছি ফেজ 1, ফেজ 2। ফেজ 1-এর মধ্যে কী কী রিয়াকশান আছে? অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লিলাইজেশান, ডিসাইক্লিলাইজেশান। ফেজ 2-এর মধ্যে কী আছে? গ্লুকোনাইড কনজুগেশান, মিথাইলেশান, অ্যাসিটাইলেশান। তারপরে কি আছে আমাদের? গ্লুটাথায়োন কনজুগেশান। এগুলো হচ্ছে আমাদের ফেজ 2 রিয়াকশান। প্রিভিয়াস ইয়ার যেটা কি কোশ্চেন দেখা গেছে যে ফেজ 2 রিয়াকশানের মধ্যে মোস্ট কমন, ফেজ 2 রিয়াকশানের মধ্যে মোস্ট কমন হচ্ছে আমাদের গ্লুকোনাইড কনজুগেশান প্রসেস, গ্লুকোনাইড কনজুগেশান প্রসেস, বুঝা গেল? আর ফেজ 1-এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে অক্সিডেশন রিয়াকশান, বুঝা গেল? তো এই যে ফেজ 1 আর ফেজ 2 রিয়াকশান দেখতে পাচ্ছি, এই ফেজ 1 আর ফেজ 2 রিয়াকশান করতে হেল্প করে এই সাইটোক্রোম 450 এনজাইমটা, যেখানে ফেজ 1-এর মধ্যে অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিসে পার্টিসিপেট করে, এবং ফেজ 2-এর মধ্যে গ্লুকোনাইড কনজুগেশন করে এই সাইটোক্রোম 450 এনজাইম পার্টিসিপেট করে রিয়াকশানকে আরও ফাস্ট করতে, বুঝে গেল? ফেজ 1 এবং ফেজ 2, প্রথমে ফেজ 1 রিয়াকশান হয়, তারপর ফেজ 2, যেখানে কী হয়? ড্রাগ হচ্ছে নন পোলার থেকে, অলরেডি জিলেটের কোশ্চেন, নন পোলার থেকে পোলারে কনভার্ট হয়, মানে লিপিড সলিউবল থেকে লিপিড ইনসলিউবলে কনভার্ট হয়, বা এরকম বলতে পারো হাইড্রোফোবিক থেকে হাইড্রোফিলিকে কনভার্ট হয় ড্রাগের মেটাবলিজম, যেটা ম্যাক্সিমাম কোথায় হয়ে থাকে? লিভারে। এগুলো অলরেডি জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। তো এখানে কোশ্চেন দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সাইটোক্রোম 450 ইনহিবিটর করে। আমি অলরেডি ক্লাসে বলেছি একটা ট্রিক, যে আমরা মনে রাখবো কী করে ড্রাগ, কোন কোন ড্রাগ এই মানে এনজাইম ইনহিবিটর, ইন্ডাকশান এরকম টাইপের ড্রাগ হয়ে থাকে। আমরা সব ড্রাগের নাম মনে রাখার চেষ্টা করব না, যে মনে রাখতে পারবে তার তো ভালো, কিন্তু উপায় হচ্ছে আমরা একটাকে মনে রেখে দেবো, তাহলে বাকিটা অ্যান্সার পেয়ে যাব। যেমন এখানে অ্যান্সার হবে গ্রেপ জুস, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এই যে বাকি 3টে ড্রাগ দেখতে পাচ্ছি, এই ড্রাগগুলো কী করে? সাইটোক্রোম 450-কে ইনডিউস করে, ইনহিবিট করে না, ইনডিউস করে, বুঝা গেল? তো 3টে যদি ইনডিউস করে, তাহলে অপশান একটাই বাকি রইলো, সেটাকে আমরা মার্ক করব, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই যে এনজাইম ইনহিবিটার ইনডিউস করে কী হয়? যদি সাইটোক্রোম 450 এনজাইমকে ইনডিউস করে, এই যে এই ড্রাগগুলো ইনডিউস করে, মানে এই এনজাইমের অ্যাক্টিভিটিকে ফাস্ট করে দেয়। যদি অ্যাক্টিভিটি ফাস্ট হয় কী হবে? মেটাবলিজম আরও ফাস্ট হবে। মেটাবলিজম ফাস্ট হলে ড্রাগ বডি থেকে বাইরে বেরিয়ে যাবে, টক্সিসিটি কম শো করবে,
যদি ইনহিবিট করে, এই এনজাইমটাকে যদি ইনহিবিট করে তাহলে কি হবে, ড্রাগের মেটাবলিজম প্রসেস স্লো হয়ে যাবে। আর ড্রাগ মেটাবলিজম স্লো হয়ে যাওয়া মানে কি, ড্রাগ বাইরে এক্সক্রিশন হওয়ার যে প্রসেস সেটা ডিলে হবে, বডিতে বেশি সময়ের জন্য প্রেজেন্ট থাকবে, তার জন্য ড্রাগ টক্সিসিটি কজ করতে পারে। বুঝে গেল? তাহলে টক্সিসিটি কে কজ করে, যে সমস্ত ড্রাগ এনজাইম ইনহিবিটর হয়ে থাকে। অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বুঝে গেল? আচ্ছা, এখানে আসা যাক। এখানে আমরা দেখে নেব যে ইনডিউসার আর ইনহিবিটর। দেখো, ইনহিবিটরের আন্ডারে অনেক ড্রাগ আছে, ইনডিউসারের আন্ডারে কম ড্রাগ আছে। তো এটা মনে রাখার হচ্ছে আমাদের জি পি আর এস সেল ফোন, মনে রাখতে পারো এইভাবে। জিপিআরএস আমরা দেখেছি, জিপিআরএস সেল ফোন, ফোনে থাকে জিপিআরএস সিস্টেম। তো এটা ওরকমই একটা ট্রিক। তো জি দিয়ে গ্রিসোফালভিন গ্লুকোকর্টিকয়েডস, পি দিয়ে ফিনিটোয়েন ফিনাইল বিউটাজোন, আর দিয়ে রিফাম্পিসিন, এস দিয়ে স্মোকিং, সেলের সি দিয়ে কার্বামাজেপিন ক্লোরহাইড্রেট, ফোনের পি দিয়ে ফেনোবারবিটন। বুঝে গেল? তাহলে অপশান আমাদের কী কী ছিল দেখো, রিফাম্পিসিন, বারবিচুরেট, কার্বামাজেপিন। দেখো, কার্বামাজেপিন, রিফাম্পিসিন, বারবিচুরেট মানে ফেনোবারবিটন বারবিচুরিক অ্যাসিড ক্লাসের ড্রাগ, যেটা লং অ্যাক্টিং বারবিচুরেট। বুঝে গেল? তাহলে তিনটা কী পেলাম, ইনডিউসার। আমাদের অপশানে কী ছিল কোশ্চেনে, দেখো আবার কোশ্চেন, ইনহিবিটর। তাহলে তিনটে আমরা পেয়ে গেলাম ইনডিউসার, একটা ইনহিবিটর তাহলে হবে। এইভাবে আমরা এলিমিনেশন প্রসেস এক্সামে অ্যাপ্লাই করতে পারি। এবং শুধু সবসময় আমরা উত্তরই জানবো অপশানে, এরকম কোনো ঠিক নয়। আমাদেরকে এলিমিনেশন প্রসেসও অ্যাপ্লাই করা শিখতে হবে। যেখানে একটা আমরা এখন দেখলাম ডাইরেক্ট এলিমিনেশন করে দিলাম, তার সাথে এনজাইম ইনহিবিটর ড্রাগও দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন সব নাম সিমিলারিটি, মানে দেখো ওমিপ্রাজল আছে, মেট্রোনিডাজল, অ্যাজল দেখবে, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, অ্যাজল ক্লাসের বেশিরভাগ ড্রাগ। তার সাথে আইসোনেজাইড, সালফোনামাইড, সিমিটিডিন, সিপ্রোফ্লক্সাসিন, ক্লোরামফেনিকল পড়েছি আমরা অ্যান্টিবায়োটিকে, ক্লেথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, সাইক্লোসেরিন, সোডিয়াম ভ্যালপোরেট, এরা সবাই এনজাইম ইনহিবিটর। তো মনে রাখার জন্য কিন্তু আমি এখনও বলছি এই দিকটা সোজা, যেহেতু কম ড্রাগ আছে ইজিলি মনে রাখতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্ট অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, অবজেক্টিভ অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইন হসপিটাল ফার্মাসি। হসপিটাল ফার্মাসিতে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করা হয়, তো সেখানের মেন অবজেক্টিভ কী, মেন অবজেক্ট কি, টু মেনটেন অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ড্রাগ, টু মেনটেন অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ড্রাগ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, যাতে আমরা ড্রাগের সাপ্লাইকে অ্যাডিকুয়েট করতে পারি। তো এই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখেছি ইনভেন্টরি কন্ট্রোলে কী কী পড়ে থাকে, এবিসি অ্যানালাইসিস হয়ে থাকে না, এবিসি অ্যানালাইসিস একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেন্টরি কন্ট্রোল, যেখানে এ স্ট্যান্ড ফর কি, যদি আমরা লিখি এখানে ইনভেন্টরস, আর যদি লিখি টোটাল বাজেট কনজিউমস। এই ক্যাটাগরি যে ড্রাগ আছে তারা ইনভেন্টর করে 10%, কিন্তু টোটাল বাজেটের তারা কনজিউম করে নেয় 70%। ইনভেন্টর করে 10%, কিন্তু টোটাল বাজেটের 70% কনজিউম করে, মানে টোটাল যে টাকাটা আছে তার 70% টাকা খরচ করে দিতে হয় এই ক্যাটাগরির ড্রাগ, এই ক্যাটাগরি জিনিসকে কিনতে, পারচেস করতে। কিন্তু কিনতে পারি সেই 10% জিনিস, মানে হসপিটালে যদি আমরা দেখি 10% জিনিস কিনতেই 70% ড্রাগ খরচ হয়ে যায়। বুঝে গেল একটা এবিসি অ্যানালাইসিস। সেরকম বি ফর যেখানে 20% ইনভেন্টরি কিনতে পারি আর 20%ই কনজিউম হয়। বুঝে গেল। আর সি ফর যেখানে ইনভেন্টরি কিনতে পারি আমরা 70%, কিন্তু টোটাল বাজেটে 10% খরচ করে, মানে এখানে দাম, এদের দাম যে প্রোডাক্টের কস্ট সেটা কম নিশ্চয়ই, মানে 10% বাজেটের 10% খরচ করে 70% জিনিস আমরা কিনে নিতে পারছি সি ক্যাটাগরির জিনিসকে। যেখানে এ ফর কি, অলওয়েজ, বি ফর বেটার, সি ফর কন্ট্রোল, অলওয়েজ বেটার কন্ট্রোল বলা হয় এবিসি অ্যানালাইসিস। তার সাথে কি হয়,
ভেড বলা হয়, ভেড অ্যানালাইসিস করা হয়, ভাইটাল, এসেনশিয়াল আর ডিজায়ারেবল, ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল ভেড অ্যানালাইসিস বলা হয়। তার সাথে কি থাকে, ইও কিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে কি অর্ডার কস্টকে ওয়ান, মানে কি কিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে যে ওয়ান টাইম অর্ডার করলে আমাদের যে কস্ট সেটাকে মিনিমাইজ করা যাবে, সেটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কি লিখতে পারো, অর্ডার ওয়ান টাইম টু মিনিমাইজ কস্ট, টু মিনিমাইজ দ্য কস্ট, এটাকে বলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আরও যেমন ইনভেন্টরি কন্ট্রোল প্রসেস আছে, তার মধ্যে একটা আমাদের লিড টাইম পড়ে, ইনভেন্টরি কন্ট্রোলে দেখতে পাই লিড টাইম। লিড টাইম কাকে বলে, লিড টাইম হচ্ছে টাইম বিটুইন প্লেসিং দ্য অর্ডার অ্যান্ড রিসিভ দ্য অর্ডার, মানে একটা অর্ডারকে আমরা প্লেস করলাম, অর্ডারটা আমরা রিসিভ করলাম আজকে, আমরা ধরো 10 তারিখে অর্ডার প্লেস করলাম কম্পিউটারে, অর্ডারটা পেলাম 10 মে, আমরা অর্ডার দিলাম, অর্ডারটা রিসিভ করলাম আমরা 27 মে। তো এই যে মাঝখানে যে টাইমটা সেটাকে বলা লিড টাইম, মানে লিড টাইম কি, টাইম বিটুইন প্লেসিং দ্য অর্ডার অ্যান্ড রিসিভ দ্য অর্ডার, সেটাকে বলা হয় লিড টাইম। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সব পরীক্ষায় কোশ্চেনে দেখা যায়, বিভিন্ন এমসিকিউ পরীক্ষায়, তার সাথে তোমাদের থিওরি এক্সামেও তো ইম্পর্টেন্ট। বাফার স্টক একটা টার্ম আছে, বাফার স্টক, বাফার স্টক কি, ইউজড ইন এমার্জেন্সি টু মিট দ্য আনফোরসিন ডিম্যান্ড, মানে এমার্জেন্সির সময় যে ডিম্যান্ড সেটাকে ফুলফিল করার জন্য যে স্টক আমরা প্রেজেন্ট রাখি সেটাকে হচ্ছে বাফার স্টক বলা হয়। তো লিখতে পারো এইভাবে যে ইউজড ইন এমার্জেন্সি, used in emergency to meet the unforeseen demand। বুঝা গেল ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তাছাড়াও এই হসপিটাল ফার্মাসিতে আরেকটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখা যায়, জাস্ট রিভিশন করে দেয় এখানে একবার, যে বেড সংখ্যা, যেটা ইম্পর্টেন্ট, বেড সংখ্যা আর সেখানে কত ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট হয়। যেমন আপ টু 50 বেড ফার্মাসিস্ট কত রিকোয়ারমেন্ট হয়, 3, মানে 3, 5, 8, 10, 15, বুঝালো। আপ টু 50 বেড, দেন আপ টু 100 বেড যেখানে 5টা লাগে, আপ টু 200 বেড যেখানে 8টা ফার্মাসিস্ট লাগে, আপ টু 300 বেড যেখানে 10টা ফার্মাসিস্ট লাগে, এবং আপ টু 500 বেড যেখানে 15টা ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট হয়। এগুলো সব বেড সংখ্যা, এইদিকে সব বেড সংখ্যা লেখা আছে, আর এইদিকে ফার্মাসিস্ট। বুঝা গেল, ইম্পর্টেন্ট, এখান থেকেও এমসিকিউ কোশ্চেন দেখা যায়, একবার গো থ্রু করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এটা দিস হবে, টিটা পড়ে না। দিস ড্রাগ ক্যান বি ইউজড টু ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিয়েশন ইন পার্সন উইথ হাইপার ক্যালিমিয়া। একটা পেশেন্টের হাইপার ক্যালিমিয়া হয়েছে, মানে তার বডিতে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে। তো সেই ক্যালসিয়াম লেভেল কমাবার কী করে, বডি থেকে ক্যালসিয়ামের এক্সক্রিয়েশনকে যদি ফাস্ট করে দিই, বুঝলো, বডিতে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে, বডিতে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে। তো সেই ব্লাডকে যদি আমরা ফিল্টার করে, নেফ্রন কিডনি দিয়ে বাইরে বেরিয়ে যায়, তো সেরকমভাবে যদি এখানে ফিল্টার করে দেওয়া হয় সে ব্লাডকে, তো সেখান দিয়ে বাইরে বেরিয়ে যায়, ইউরিনের থ্রুতে বাইরে বেরিয়ে যায়। তো কোন ড্রাগ, এখানের মধ্যে কোন ড্রাগ এদের এক্সক্রিয়েশনকে ফাস্ট করবে, মানে সেই ড্রাগ হচ্ছে কি হাইপো ক্যালিমিয়া কজ করবে।
হাইপোক্যালসিমিয়া, বুঝে গেল। কোন ড্রাগ হাইপোক্যালসিমিয়া কজ করে? মানে হাইপোক্যালসিয়াম মানে সে ড্রাগ ক্যালসিয়ামের এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেবে, বডিতে ক্যালসিয়ামের লেভেল তাহলে কমে যাবে। আর যেহেতু এই পেশেন্টের কী হচ্ছে, হাইপার ক্যালসিমিয়া হয়েছে, আমরা কি চাইবো, তার ক্যালসিয়ামের এক্সক্রিয়েশনকে ফাস্ট করতে, তাহলেই তার বডিতে ক্যালসিয়ামের পরিমাণ কমবে। তো কোন ড্রাগ এখানের মধ্যে হাইপোক্যালিমিয়া কজ করে? হাইপোক্যালিমিয়া কজ করে এর মধ্যে ফুসেমাইড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফুসেমাইড একটা লুপ ডায়োটিক, অটোটক্সিটি কজ করে ফুসেমাইড। তাছাড়াও লুপ ডায়োটিক, যেটা হচ্ছে গিয়ে হাই সেলিং ডায়োটিক বলা হয়, হাই সেলিং ডায়োটিক। কাজ কোথায় করে? সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস কোট্রান্সপোর্ট চ্যানেলকে কি করে? ইনহিবিট করে দেয়। সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ। বুঝা গেল। কোথায় কাজ করে? লুপ ডায়োটিক, নাম শুনে বুঝতে পারছো, লুপ অফ হেনলি, মানে এরকম জায়গায় কাজ করে, লুপ অফ হেনলিতে কাজ করে, লুপ অফ হেনলিতে কাজ করে লুপ ডায়োটিক, এই কারণে নাম হচ্ছে লুপ ডায়োটিক। ফুরোসেমাইড, টরসেমাইড, এরকম ড্রাগের নাম আছে, এনথাক্রাইনিক অ্যাসিড। বুঝা গেল। যেখানে স্পাইরোনোল্যাকটোন কোন ক্লাসের ড্রাগ? স্পাইরোনোল্যাকটোন হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। স্পাইরোনোল্যাকটোন অ্যালডোস্টেরন ক্লাসের ড্রাগ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে ডায়োটিক হ্যাভিং স্টেরয়েডাল নিউক্লিয়াস, কী হবে? স্পাইরোনোল্যাকটোন, যাকে বলা হয় পটাশিয়াম স্পেরিং ডায়োটিক। অ্যাসিটাজোলামাইড কি? উইক ডায়োটিক। অ্যাসিটাজোলামাইড হচ্ছে উইক ডায়োরেটিক। অ্যাসিটাজোলামাইড মানে হচ্ছে উইক ডায়োরেটিক। ডায়োরেটিক ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ডায়োরেটিক ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, কী হবে? অ্যাসিটাজোলামাইড। ম্যানিটল কি? অসমোটিক ডায়োটিক। ম্যানিটল একটা অসমোটিক ডায়োটিকের এক্সাম্পল। তো ডায়োটিক এবং তাদের কিছু স্পেশাল সাইড এফেক্ট একবার আমার সাথে রিভিশন করে নাও। যেমন কার্বনিক অ্যানাইড্রেজ ইনহিবিটর, যেমন আমি বললাম অ্যাসিটাজোলামাইড, যে কজ করে অ্যাসিটোসিস। কারণ কি? কার্বনিক অ্যানাইড্রেজ ইনহিবিটরে কার্বনিক অ্যানাইড্রেজ এনজাইমকে ইনহিবিট করে। বুঝে গেল। থায়াজাইড বা থায়াজিলাইড ডায়োটিক কী কজ করে? হাইপার ইউরেসিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপার গ্লাইসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। দুটো হাইপো, বাকি সব হাইপার। হাইপোক্যালিমিয়া মনে রাখবে, এটা তো মনে রাখাই যাবে, হাইপোক্যালিমিয়া। কারণ এই পটাশিয়াম স্পেরিং ডায়োটিক ছাড়া যত ডায়োটিক আছে তারা সবাই হাইপোক্যালিমিয়া কজ করে। কেবলমাত্র পটাশিয়াম স্পেরিং ডায়োটিক, যেটা অ্যালডোস্টেরন, তারাই কজ করে আমাদের হাইপার ক্যালিমিয়া। এরা আমাদের পটাশিয়ামকে রিটেনশন করে। বুঝা গেল। লুপ ডায়োটিক দেখো কজ করে হাইপোক্যালিমিয়া, সেম বললাম, তার সাথে হাইপোগ্লাইসিমিয়া এবং হাইপোক্যালসিমিয়া। এই হাইপোক্যালসিমিয়া কজ করার জন্যে আমরা ইউজ করে থাকি লুপ ডায়োটিকে। ক্যালসিয়াম স্টোনে ইউজ করে থাকি, ক্যালসিয়াম স্টোন। অসমোটিক ডায়োটিক কী কজ করে? হাইপোভলিমিয়া, হাইপোটেনশন কজ করে আমাদের অসমোটিক ডায়োটিক, যেখানে কি আছে? ম্যানিটল, এক্সাম্পল অফ অসমোটিক ডায়োটিক। খুবই ইম্পর্টেন্ট ডায়োটিকের ক্লাস, তাদের কি অ্যাডভার্স হবে, কোন ডায়োটিক কোন জায়গায় কাজ করে, এদের ক্লাসিফিকেশান অলরেডি ডিসকাস করেছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে, যেহেতু এখান থেকে কোশ্চেন কী হয়েছে? রিপিট হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভ টিউবারকিউলোসিস? অ্যাক্টিভ টিউবারকিউলোসিসে কন্ট্রাইন্ডিকেটেড কোন ড্রাগটা? স্টেপ্টোমাইসিন, হাইড্রোকর্টিসন, পাবা না পাস? পাবা বলতে প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড, পাস বলতে প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। আমরা দেখেছি ইউজ করতে, আমরা স্টেপ্টোমাইসিনকে ইউজ করে থাকি ফার্স্ট লাইন থেরাপি টিউবারকিউলোসিস, পাসকে ইউজ করে থাকি সেকেন্ড লাইন থেরাপি। পাবা কি? পাবা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের
ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিস করার জন্যে, যেখানে পাবাকে ইনহিবিট করে, যেমন ড্রাগ আছে সালফোনামাইড, ড্যাপসোন, এ সমস্ত ড্রাগ আছে যারা পাবাকে ইনহিবিট করে। পাবা কী করে? কন্ট্রাইন্ডিকেটেড নয়, পাবা কিন্তু রেজিস্ট্যান্স কজ করতে পারে। রেজিস্ট্যান্স ক্যান কজ, বুঝতে পারলো? রেজিস্ট্যান্স কজ করতে পারে, কারণ পাওয়ার প্রোডাকশান যদি বেড়ে যায়, ব্যাকটেরিয়া ফলিক অ্যাসিড তৈরি করবে বেশি করে, তো সেখানে ব্যাকটেরিয়া রেপ্লিকেট করতে পারে, যেহেতু ফলিক অ্যাসিড থেকে পরবর্তীতে পিউরিন, পাইরিমিডিন, বেস পেয়ার, ডিএনএ তৈরি হয়। আমরা পড়েছি ডিএনএতে নাইট্রোজেন বেস পেয়ার পেয়ার থাকে, তো বেশি তৈরি হলে রেজিস্ট্যান্স কজ করতে পারে। বিভিন্ন সালফোনামাইড ক্লাসের ড্রাগ যেমন প্যারামাইনোসালিসাইলিক অ্যাসিড রেজিস্ট্যান্স কজ করে যেতে পারে পাওয়া প্রোডাকশান বেড়ে গেলে। কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে কন্ট্রা ইন্ডিকেটেড, অ্যান্সার হবে হাইড্রোকর্টিসন। বুঝলো? আর একটা অপশানই বাকি রইল, অপশান বি, তো হাইড্রোকর্টিসন। কিন্তু যদি এখন এক্সপ্লেনেশন করি হাইড্রোকর্টিসন কেন, হাইড্রোকর্টিসন একটা স্টেরয়েডাল ক্লাসের ড্রাগ, বুঝা গেল? স্টেরয়েডাল ক্লাসের ড্রাগ হাইড্রোকর্টিসন। আমরা কি পড়েছি? টিবি অলরেডি পড়েছি আমরা টিবি। সেখানে কি দেখেছি? টিবিতে ইমিউনিটি পাওয়ার কী হয়? উইক হয়ে যায়, ইমিউনিটি পাওয়ার উইক হয়ে যায়, বিভিন্ন টি সেল প্রোডাকশান, অ্যান্টিবডি প্রোডাকশান উইক হয়ে যায় টি সেল। আর যাদের ইমিউনিটি পাওয়ার উইক হয় তাদের ক্ষেত্রে টিউবারকিউলোসিস হওয়ার পসিবিলিটি বেশি হয়। এই কারণে আমরা টিউবারকিউলোসিসকে কী বলেছি? অপরচুনিস্টিক ডিজিজ বলেছি। তো টিউবারকিউলোসিস একটা কন্ডিশন, একটা ডিজিজ যেটা কজ করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যার পজিটিভ অর্গানিজম, যারা টিউবারকিউলোসিস কজ করে, যেখানে মেনলি ইনফেকশন হয়ে থাকে লাংসকে, একে বলা হয় ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ। এ হয় যখন উইক ইমিউনিটি হয়ে যায়, ইমিউনিটি পাওয়ার ডিক্রিজ করে যায়। আর স্টেরয়েড ড্রাগ কী করে? এরা কী করে? ইমিউনিটি আরও সাপ্রেস প্রপার্টি আছে, ইমিউনিটি সাপ্রেশন হিসাবে এদেরকে ইউজ করে। ইমিউনিটি সাপ্রেশন প্রপার্টি আছে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, গ্লুকোস্টেরয়েড, এদেরকে ইমিউনিটি সাপ্রেশন প্রপার্টি আছে। তো তুমি ভাবো টিবি হয়েছে, সেখানে আমি হাইড্রোকর্টিসন ট্যাবলেট দিয়ে দিয়েছি বা হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন যাই হোক আমরা দিয়েছি। টিবিতে কী হচ্ছে? এমনিতেই ইমিউনিটি পাওয়ার উইক হয়ে আছে, হাইড্রোকর্টিসন বা স্টেরয়েডাল ক্লাসের ড্রাগ দেওয়ার জন্য যেহেতু এর ইমিউনিটি সাপ্রেশন প্রপার্টি আছে, তাহলে ইমিউনিটি কী হচ্ছে? আরও কমে যাচ্ছে। তো ইমিউনিটি যখন আরও কমে যাচ্ছে, ইনফেকশান হওয়ার পসিবিলিটি কী হচ্ছে? ইনফেকশান তখন আরও বেশি করে হবে, ইনফেকশান গ্রোথ করবে, মাইক্রো অর্গানিজম, মাইক্রোব্যাকটেরিয়াম এরা আরও বেশি রেপ্লিকেট করবে, আরও বডিতে ছড়িয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে, যেটা লাংস থেকে আরও অন্যান্য বডি পার্টে ছড়িয়ে যাবে, তাই তো? যেটাকে নন পালমোনারি টিবি বলা হয়, যেখানে বোন ম্যারোতে এফেক্ট হতে শুরু করে। তো এই কারণে স্টেরয়েডাল হচ্ছে কি টিবির ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আই হোপ তোমরা লজিক বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিসেপ্টর শো দ্য স্লোয়েস্ট রেসপন্স শো করে রিসেপ্টর কি? এক টাইপের প্রোটিন, এরা সেলে প্রেজেন্ট থাকে, সেটা সেলের উপরে প্রেজেন্ট থাকতে পারে ভিতরে, মানে কি হয়? ট্রান্সমেমব্রেন প্রেজেন্ট থাকতে পারে, না হলে কোথায় প্রেজেন্ট থাকতে পারে? ইন্ট্রাসেলুলার। ট্রান্সমেমব্রেন বলতে ধরো এটা একটা আমাদের সেল, এটা একটা সেল। ট্রান্সমেমব্রেন বলতে এই জায়গাতে প্রেজেন্ট আছে, ট্রান্সমেমব্রেন মানে বাইরে, মেমব্রেন বাইরেও থাকছে ভিতরে, কিন্তু ইন্ট্রাসেলুলার বলতে পুরো ভিতরের দিকে প্রেজেন্ট আছে রিসেপ্টর, ইন্ট্রাসেলুলার। চলো তোমরা ইজিলি কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে, কিন্তু এক্সপ্লেনেশন আমি করব। ট্রান্সমেমব্রেন রিসেপ্টর মানে কি? এরা বাইরের দিকে প্রেজেন্ট আছে, এই মানে এদের যদি একটা লিগ্যান্ড আসে, আমরা দেখেছি রিসেপ্টরের সাথে লিগ্যান্ডের বাইন্ড হয়, প্রতিটা রিসেপ্টরের সাথে তার স্পেসিফিক লিগ্যান্ড থাকে। ধরো একটা লিগ্যান্ড এসছে, সে ইজিলি কোনটায় বাইন্ড হতে পারবে? যেটা বাইরে আছে না ভিতরে আছে? বলো। ইজিলি সেটাতেই বাইন্ড হতে পারবে যেটা বাইরে প্রেজেন্ট আছে, বুঝলো? কেন ভিতরে বাইন্ড হতে গেলে তাকে সেল মেমব্রেন ক্রস করতে হবে, তারপর ভিতরে আসবে, তারপর এসে বাইন্ড করবে। কিন্তু এটা বাইরেই প্রেজেন্ট আছে,
তো ইজিলি বাইন্ড হয়ে যাবে, আর যেটাই ইজিলি বাইন্ড হবে মানে ফাস্ট বাইন্ডিং হবে সেটা রেসপন্স তত ফাস্ট হবে, আর যেটাই বাইন্ডিং দেরিতে হবে, লেটে বাইন্ডিং হবে, সেখানে অ্যাকশান কী হবে, তো তোর স্লোয়েস্ট হবে, লেটে অ্যাকশান আসবে, স্লোয়েস্ট অ্যাকশান হবে। বুঝলো? তো এখানের মধ্যে যে স্টেরয়েডাল রিসেপ্টর দেখতে পাচ্ছি, এই স্টেরয়েডাল রিসেপ্টর হচ্ছে আমাদের এই ইন্টারসেলুলার মানে ভিতরে প্রেজেন্ট, তো এই কারণে এখানে রেসপন্স স্লো হবে। তো এখানে কোশ্চেন কী দিয়েছে, স্লোয়েস্ট রিসেপ্টর, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কিন্তু রিসেপ্টর জানা দরকার, রিসেপ্টর থেকে কোশ্চেন জিজ্ঞেস করে এমসিকিউ। যেমন ট্রান্স মেমব্রেন রিসেপ্টর, ট্রান্স মেমব্রেন রিসেপ্টর কী কী আছে, যেমন আছে আয়োনোট্রপিক রিসেপ্টর, আয়োনোট্রপিক রিসেপ্টর, বুঝা গেল? সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর, সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর, আই রিপিট, সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর হচ্ছে আয়োনোট্রপিক রিসেপ্টর, যেখানে কী হয়, ড্রাগ বাইন্ড হলেই আয়নের এন্ট্রি ঘটে। আমরা পড়েছি গাবা রিসেপ্টর, বা পরবর্তীতে আমরা পড়বো আরও। যেমন এক্সাম্পল কী কী আছে এখানে, গাবা এ রিসেপ্টর, বোঝা গেল, এনএমডিএ রিসেপ্টর যেটা গ্লুটামেটের রিসেপ্টর, তার সাথে সেরোটোনিনের 5H3 রিসেপ্টর, তার সাথে আমাদের নিকোটিনিক রিসেপ্টর যেমন এনএম রিসেপ্টর, এনএন রিসেপ্টর, এরা ট্রান্স মেমব্রেন রিসেপ্টরের আয়োনোট্রপিক রিসেপ্টর। মোস্ট ইম্পর্টেন্ট, আয়োনোট্রপিক রিসেপ্টরের এক্সাম্পল কোশ্চেন জিজ্ঞেস করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিকোটিনিক রিসেপ্টর হুইচ টাইপ অফ রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর ইজ এ আয়োনোট্রপিক রিসেপ্টর। বুঝা গেল? এরকম টাইপেরও কোশ্চেন দেখা যায়। নেক্সট আর কি ট্রান্স মেমব্রেন রিসেপ্টর আছে, জিপিসিআর রিসেপ্টর, জিপিসিআর কী কী আছে, জিপিসিআর রিসেপ্টর প্রায় সমস্ত রিসেপ্টর জিপিসিআর টাইপের রিসেপ্টর, জি প্রোটিন কাপের রিসেপ্টর সমস্ত প্রায় ম্যাক্সিমাম, যেমন গাবা বি, তার সাথে H1 H2 মানে হিস্টামিনের রিসেপ্টর, তার সাথে M1 M2 M3 রিসেপ্টর, তার সাথে ডোপামিনের D1 D2 রিসেপ্টর, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2, ম্যাক্সিমাম যত রিসেপ্টর আছে তারা সবাই জি প্রোটিন কাপল রিসেপ্টর, মানে এমন দেখতে হয় 7 হেলিক্যাল স্ট্রাকচারে হয়ে থাকে, 7 সেল মেমব্রেনকে ক্রস করে আমরা দেখেছি। নেক্সট কি রিসেপ্টর আছে, এনজাইমেটিক রিসেপ্টর, এনজাইমেটিক রিসেপ্টর, এনজাইমেটিক রিসেপ্টর কী আছে, যেমন সাইটোকাইনিন রিসেপ্টর, সাইটোকাইনিন রিসেপ্টর, যেমন ইন্ট্রালিউকিন রিসেপ্টর, সাইটোকাইনিন রিসেপ্টর, তার সাথে ইনসুলিনের রিসেপ্টর, প্রোল্যাকটিনের রিসেপ্টর, গ্রোথ হরমোনের রিসেপ্টর, বুঝা গেল? এরা সবাই হচ্ছে এনজাইমেটিক রিসেপ্টর। মোস্ট ইম্পর্টেন্ট, ইনসুলিন দিয়ে তো কোশ্চেনে দেখা যায়, ইনসুলিন একটা এনজাইম লিঙ্ক রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ প্রেজেন্ট থাকে, এনজাইম লিঙ্ক রিসেপ্টর। বুঝা গেল? তাহলে ট্রান্স মেমব্রেন রিসেপ্টর 3 টাইপের হয়ে থাকে, আয়োনোট্রপিক, জিপিসিআর, এনজাইম লিঙ্কড। আয়োনোট্রপিক রিসেপ্টর এদের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট তো হচ্ছে ট্রান্স মেমব্রেন রিসেপ্টর। এইমাত্র আমরা লজিক দেখতে পেলাম কেন, এদের মধ্যে যদি বলে কে সব থেকে ফাস্টেস্ট, সেটা হচ্ছে আয়োনোট্রপিক রিসেপ্টর। প্রিভিয়াসের একটা কোশ্চেনও বললাম, দেখা গেছে যে নিকোটিনিক হুইচ টাইপ অফ রিসেপ্টর, আয়োনোট্রপিক রিসেপ্টর। আর কোশ্চেন দেখা যায় যে ইনসুলিন হুইচ টাইপ অফ রিসেপ্টর, ইনসুলিন একটা এনজাইম রিসেপ্টর। নেক্সট পড়ে গেল ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। চলো দেখা যাক ইন্ট্রাসেলুলার রিসেপ্টর কী কী আছে। ইন্ট্রাসেলুলার মানে সেলের ভিতরে প্রেজেন্ট আছে, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, যারা কী হয় সবচেয়ে স্লোয়েস্ট অ্যাক্টিং, কারণ এরা ভিতরে প্রেজেন্ট থাকে, বাইন্ড হতে সময় লাগছে। তো 2 টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, সেলের ভিতরে সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকতে পারে, না হলে প্রেজেন্ট থাকতে পারে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়ার বলা হয় তাদেরকে। তো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর যারা সেলের ভিতরে প্রেজেন্ট আছে তারা 2 টাইপের হয়ে থাকতে পারে, একটা হচ্ছে হয় সাইটোপ্লাজমের মধ্যে, না নিউক্লিয়াসের মধ্যে, যাদের বলে নিউক্লিয়ার রিসেপ্টর। এই সাইটোপ্লাজম রিসেপ্টর হচ্ছে আমাদের কর্টিকোস্টেরয়েড,
বুঝে গেল? স্টেরয়েডাল অ্যান্সার পাওয়া গেল যে স্টেরয়েডাল হচ্ছে আমাদের স্লোয়েস্ট অ্যাক্টিং রিসেপ্টর, যেটা একটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, ওই কারণে স্টেরয়েড রিসেপ্টর নাম দিলাম, আমরা অ্যান্সার করলাম। ভিটামিন ডি রিসেপ্টর একটা সাইটোপ্লাজম রিসেপ্টর। আর নিউক্লিয়ার রিসেপ্টর কী আছে? পিএসভিটি। পিএসভিটি একটা কার্ডিয়াক ডিজিজ, যেমন পিপিএআর রিসেপ্টর, মানে পিপিআর বলতে পেরোক্সিজম প্রলিফেরেটর অ্যাক্টিভেটর রিসেপ্টর। পেরোক্সিজম প্রলিফেরেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর। কোথায় দেখেছি এই টাইপের রিসেপ্টরকে? আমরা দেখেছি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, দেখেছি পিগ্লোগ্লিয়াটোজোন, তারপরে এরকম দেখেছি ফাইব্রেট ক্লাসের ড্রাগ, যেমন ক্লফিব্রেট, গেমিপ্রোভিজিল, ওই যে পিপিআর, সেগুলো সব প্রলিফেরেটর পেরোক্সিজম অ্যাক্টিভেটর ফ্যাক্টর। নেক্সট এসদের রিসেপ্টর হচ্ছে আমাদের সেক্স হরমোন। যে সমস্ত সেক্স হরমোন আছে তাদের যে রিসেপ্টর, তারা নিউক্লিয়ার রিসেপ্টর এক্সাম্পল। ভি ফর কি? ভি ফর হচ্ছে ভিটামিন এ রিসেপ্টর। টি ফর কি? থাইরয়েড রিসেপ্টর। বুঝলো? এই ভিটামিন এ, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার সাথে তোমরা এটাও দেখতে পেলে এখন এখানে কর্টিকোস্টেরয়েড, যেটা হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, ওই কারণে স্লোয়েস্ট আমরা অ্যান্সার করলাম। দেখো, স্লোয়েস্ট অ্যাক্টিং স্টেরয়েডাল রিসেপ্টর, কারণ দেখতে পেলাম আমরা তার লজিক এখানে। এই ভিটামিন ডি আর ভিটামিন এ ভালো করে মনে রাখবে কোনটা কোন টাইপের, একটা সাইটোপ্লাজমে, একটা নিউক্লিয়ারে, কারণ কোশ্চেনে দেখা যায়। বুঝে গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, কিলার কিয়ারনি টেস্ট ইজ স্পেসিফাইড ফর। এই কোশ্চেনটা আমরা পার্ট 1-এ দেখেছি, সেখানে আমরা এক্সপ্লেনেশনও করেছি, কিন্তু বাই মিস্টেক আমার মুখ থেকে অন্য অ্যান্সার বেরিয়ে গেছে। আমরা কোশ্চেনে কি দেখেছিলাম? এটা হচ্ছে গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশান টেস্ট। আচ্ছা, দেখেছিলাম কি গ্লাইকোসাইড যে হাইড্রোলাইসিস প্রসেসে ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হলে কি তৈরি করে? একটা তৈরি করে গ্লাইকন পার্ট, একটা কি তৈরি করে? একটা অ্যাগ্লাইকন পার্ট, একটা গ্লাইকন পার্ট, ঠিক আছে, তৈরি করে। গ্লাইকোসাইড হাইড্রোলাইসিস প্রসেসে কনডেন্স হয়। এই অ্যাগ্লাইকন পার্ট কি? নন সুগার, আর গ্লাইকন পার্টটা কি? সুগার। কে ফার্মাকোকাইনেটিক্স অ্যাক্টিভিটি দেখায়? থেরাপিউটিক অ্যাক্টিভিটিকে দেখায় অ্যাগ্লাইকন পার্ট। আর গ্লাইকন পার্ট কি দেখায়? ফার্মাকোকাইনেটিক প্রপার্টি, যেমন অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন আর থেরাপিউটিক অ্যাক্টিভিটি সব এই গ্লাইকন পার্ট দেখায়। আর আমরা কি পড়েছি? ক্লিয়ার কিয়ারনি টেস্ট, এইটাও আমরা সেখানে বলেছি যে ইউজ হয় বা অলরেডি রিপিটেড কোশ্চেন রিলেটেড, যে ডিঅক্সি সুগার আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করা হয় ক্লিয়ার কিয়ারনি টেস্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সুগার দেখতে পাচ্ছি। সুগার কোথায় আছে? সুগার মানে গ্লাইকন পার্ট। তাহলে অ্যান্সার কী হবে? গ্লাইকন পার্ট অফ ডিজিটাল ইজ গ্লাইকোসাইড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি সেখানে বাই মিস্টেক অপশান এ মার্ক করে দিয়েছিলাম, কিন্তু এই গ্লাইকন তো নন সুগার আমরা দেখতেই পাচ্ছি। আর সেখানে আমরা এটাও বলেছি ডিঅক্সি সুগার, কিন্তু বাই মিস্টেক হয়ে গেছে। যারা সমাজদার তারা তো বুঝতেই পেরে গেছে আশা করি। যাই হোক, রিপিট করে দিলাম একবার, ক্লিয়ার কিয়ারনি টেস্ট ফর গ্লাইকন পার্ট। আর এখানে টেস্ট কীভাবে পারফর্ম করা হয় সেটা আমরা পার্ট 1-এ দেখে নিয়েছি, দুটো টেস্ট টিউব নিয়ে করা হয়, দেখে নিও, কার্ডিয়াক গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশান টেস্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য ফলোয়িং আর সাম অফ দ্য ভেরিয়েবল টু কনসিডার হোয়াইল চুজিং এ ভেন্ডর এক্সেপ্ট। ভেন্ডর চুজ করা হবে। ভেন্ডর কোথায় চুজ করা হয়? ভেন্ডর হসপিটাল, ফার্মাসি বা বিজনেসে ভেন্ডর চুজ করা হয়। যাদের কাজ কি হয়? ভেন্ডর মানে তার হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, সে ধরো আমি একটা ইঞ্জেকশান কিনবো, হসপিটালে তার একটা ইঞ্জেকশান কিনা হবে না, কত ডিপার্টমেন্ট আছে। আর বড় বড় মেডিকেল কলেজে কিনা হয়, সেখানে স্টোর থাকে, ওখান থেকে আবার সাপ্লাই হয়ে থাকে ছোটো ছোটো হসপিটাল এগুলোতে, যেগুলো ব্লক লেভেলে আছে। তো ভেন্ডর সিলেক্ট করায়। ধরো একটা আমরা সিরিঞ্জ কিনবো ইঞ্জেকশানে, তো একটা ভেন্ডরকে দিয়ে দিলো এত কোয়ান্টিটির আমরা প্রোডাক্ট নেব, তাকে টাকাও পেমেন্ট করে দেবে, সব পেমেন্ট করে দিয়ে হবে, আমরা এই টাইমের মধ্যে প্রোডাক্ট নিয়ে নিতে পারো। তো ভেন্ডার কেমন হবে? কীভাবে ভেন্ডার চুজ করবো? আমরা যখন কম্পিউটারে
দেখি ইনভেন্টরি, সেখানে অর্ডার সিস্টেমে অনেক ভেন্ডার থাকে, তুমি যাকে এটা চুজ করতে পারো, সেটা তোমার উপর। কিন্তু চুজ কীভাবে করবে, তুমি তার ডাটা দেখবে, বা তোমার সাথে পরিচয় আছে আগে থেকে, তুমি অর্ডার নিয়েছো সেখান থেকে এর আগেও হসপিটালে, তুমি দেখেছো তার প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয়, সে কেমন কস্টে প্রোডাক্ট দিয়ে থাকে, প্রাইস কেমন হয়ে থাকে, আর প্রোডাক্ট ড্যামেজ আছে নাকি, প্রোডাক্ট অ্যাকুরেসি, সাপ্লাই অ্যাকুরেসি কেমন হয়ে থাকে, যে আমি আজকে অর্ডার দিলাম আবার কতদিন পরে এসে সাপ্লাই দিচ্ছে অর্ডারের, এরকম সমস্ত জিনিস ক্যালকুলেট করে আমরা ভেন্ডর সিলেক্ট করি এবং ভেন্ডরকে অর্ডার দিয়ে থাকি। ভেন্ডর আলাদা 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 হয়ে থাকে, বিভিন্ন পার্টিকুলার প্রোডাক্টের জন্য পার্টিকুলার ভেন্ডর হয়ে থাকে, যে যেমন বিজনেস করে, এগুলো প্রাইভেট এজেন্সি যারা বিজনেস করে পার্টিকুলারলি, এইটা হচ্ছে মেন। তো যখন আমি ভেন্ডর চুজ করবো, সেই ভেন্ডরে কী কী কোয়ালিটি আমরা দেখব, অ্যাকসেপ্ট বলেছে অ্যাকসেপ্টে অ্যান্সার দেবো, কিন্তু কোয়ালিটি কী কী দেখবো, কোয়ালিটি কেমন আছে, ভেন্ডর যে প্রোডাক্ট দেয় তার কোয়ালিটি কেমন আছে সেটা তো চেক করতে হবে। আমি জিনিস কিনছি, ভেন্ডর কেন, আমি নিজের লাইফে দেখো কোয়ালিটি চেক করে জিনিস কিনি। তার সাথে প্রাইস, দাম কেমন নিচ্ছে জিনিসের, অন্যান্য ভেন্ডর একটা জিনিসের দাম হয়তো 500 টাকা, কিছু ভেন্ডর সেটা বিক্রি করছে 1000 টাকায়, কেউ 650 টাকায়, কেউ 550 টাকায়। তো আমরা অর্ডার কাকে দেবো, যে 550 বিক্রি করছে। তার সাথে এমন নয় যে 550 বিক্রি করছে বলে উল্টো পাল্টা কোয়ালিটির জিনিস দিচ্ছে, এটাও দেখবো কোয়ালিটি কেমন। যদি দেখা যায় কোয়ালিটি খারাপ, তাহলে আমরা 650-এর কাছে যাব, বুঝে গেলো। তো প্রাইসটাও একটা ফ্যাক্টর, তার সাথে অ্যাকিউরেসি অফ সাপ্লাই, তার কাছে প্রোডাক্ট কেমন আছে। আমি অর্ডার দিয়ে দিলাম 10,000 পিস ইঞ্জেকশান, কিন্তু তার কাছে সাপ্লাই অ্যাকুরেসি নেই, তার কাছে হয়তো 500 পড়ে আছে প্রোডাক্ট, তো সেটা কি হবে। তো এগুলো দেখে নিয়ে অর্ডার দেবো। তার সাথে স্লো ডেলিভারি, এইটা আমরা অ্যাকসেপ্টের মধ্যে পড়ে। ডেলিভারি আমরা ফ্যাক্ট নয়, তাও আমরা কথা বলি ফ্যাক্টের মধ্যে পড়ে, বা ততটা ইম্পর্টেন্ট নয়। আর আমরা সেইভাবেই কথা বলে নিই যে কত দিনের মধ্যে তোমরা ডেলিভারি দিতে পারবে, না আমরা অন্য ভেন্ডার দেখবো, এটা অলরেডি কথা বলে নেওয়া হয়, বুঝে গেলো। স্লোয়েস্ট ডেলিভারি, তো অ্যাকসেপ্ট বলেছে যখন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন ভালো করে পড়বে, সেখানে অ্যাকসেপ্ট, নো, নট এরকম জিনিস লেখা আছে নাকি, বুঝে গেল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিটা ল্যাকটাম রিং ইজ ফিউজড উইথ অক্সাজোলিডিন রিং ইজ নেমড অ্যাজ। অলরেডি পেনিসিলিন বা বিটা ল্যাকটাম রিলেটেড কোশ্চেন কিন্তু দেখা গেল, অলরেডি পার্ট 1-এও দেখেছি, তার মানে ইম্পর্টেন্ট একটু। আর এই কোশ্চেন পেপারে কেমিস্ট্রির কোশ্চেন একটু বেশি আছে। তোরা শুরু করা যাক এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া। তো যদি বিটা ল্যাকটাম রিং, যেটা মেন রিং, বিটা ল্যাকটাম গ্রুপ অ্যান্টিবায়োটিকের নামই হয়েছে এই বিটা ল্যাকটাম রিংয়ের জন্য। আমরা দেখেছিলাম বিটা ল্যাকটাম রিং কটা, 4টে বন্ড থাকে। তো বিটা ল্যাকটাম রিংয়ের সাথে যদি থায়াজোলিডিন রিং প্রেজেন্ট থাকে, বিটা ল্যাকটাম রিং তার সাথে যদি থায়াজোলিডিন রিং প্রেজেন্ট থাকে, তাহলে সেটাকে কী বলা হয়, ফার্স্ট লেকচারে দেখেছি সেটাকে কী বলা হয়, পেনিসিলিনের মধ্যে প্রেজেন্ট থাকে এটা। তো এই বিটা ল্যাকটাম রিং আর থায়াজোলিডিন রিং, এদেরকে একসাথে কী রিং বলা হয়, পেনাম রিং বলা হয়, পেনাম। সেরকম বিটা ল্যাকটাম রিং তার সাথে যদি ডাইহাইড্রোথায়াজিন রিং প্রেজেন্ট থাকে, সেটাকে কী বলা হয়, দেখেছিলাম পার্ট 1-এ, কী বলা হয়, সেফালোস্পোরিন বলা হয়। তো এটাকে শর্টে বলা হয় সেফাম নিউক্লিয়াস, সেফালোস্পোরিন। সেরকমই বিটা ল্যাকটাম রিং তার সাথে যদি অক্সাজোলিডিন রিং প্রেজেন্ট থাকে, সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় ক্লাভোনিক অ্যাসিড বা অক্সাপেনাম, যেটা হচ্ছে আমাদের ক্লাভোনিক অ্যাসিড। আমরা কি দেখেছি, বিটা ল্যাকটামেজ ইনহিবিটার ক্লাভোনিক অ্যাসিড, সেই ক্লাভোনিক অ্যাসিড হচ্ছে কে আমাদের বিটা ল্যাকটাম রিং, তার সাথে অক্সাজোলিডিন রিং। তাহলে দেখতে পাচ্ছি অপশান অক্সাপেনাম কোন অপশানে আছে, আমাদের ক্লাভোনিক অ্যাসিড, অক্সাপেনাম, ক্লাভাম, অপশান সি, তাই তো অপশান সি আমরা দেখতে পেলাম রাইট অ্যান্সার, থাকে ক্লাভাম বলা হয়। নেক্সট কি থাকে, বিটা ল্যাকটাম রিং তার সাথে যদি প্রেজেন্ট থাকে পাইরোলিন রিং,
সেটাকে কী বলা হয়? কার্বাপেনাম। কার্বাপেনাম। বোঝা গেল? তো এই চারটে আমরা মনে রেখে দেবো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে কোশ্চেন দেখা গেছে এইটা, নেক্সট এটা দিতে পারে। এটাকে পেনিসিলিন বলা হয়, যাকে শর্ট ফর্মে পেনাম বলা হয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। বোঝা গেল? যেমন স্ট্রাকচার কেমন হয়ে থাকে, বিটা ল্যাকটাম রিং চারটে দেখতে বলেছিলাম, তার সাথে অক্সাজোলিডি রিং আমাদের এরকম দেখতে হয়ে থাকে। বুঝা গেল? এটাকে বলা হয় ক্লাভাম। বুঝা গেল? আমরা পেনিসিলিনের স্ট্রাকচার কেমন দেখেছিলাম? পেনিসিলিন, এটাকে পেনাম নিউক্লিয়াস বলা হচ্ছে। বুঝা গেল? আমরা ডাইহাইড্রোথায়াজিন সেফালোস্পোরিন কেমন দেখেছিলাম স্ট্রাকচার? এটা হচ্ছে ডাইহাইড্রোথায়াজিন রিং। বুঝা গেল? এখানে আরও প্রেজেন্ট থাকে COOH, ওগুলো আমরা আঁকছি নি, মেন নিউক্লিয়াসটা আঁকছি কিন্তু। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি, ফার্স্ট লেকচারে পার্ট 1-এ। চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড ইন রিডক্স টাইট্রেশন? রিডক্স টাইট্রেশন অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। রিডক্স টাইট্রেশন মানে কি? যেখানে অক্সিডেশন রিডাকশান করা হয়, টাইট্রেশন প্রসেসে অক্সিডেশন রিডাকশান করা হয়। যেখানে আমরা কি দেখেছিলাম, কি কি? এখানে দেখো নট বলেছে, কোশ্চেন ভালো করে বলবে, নট ইউজড বলেছে। আমরা কি দেখেছিলাম? KMnO4 ইউজ করা হয়। KMnO4 একটা অক্সিডেটিভ এজেন্ট, তার সাথে এর মধ্যে কি প্রপার্টি আছে? সেলফ ইন্ডিকেটর। আর আমরা কি দেখেছিলাম? সলুবেল স্টার্চ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দুটোই। সলুবেল স্টার্চ কিসে ইউজ করা হয়? সলুবেল স্টার্চ রিডক্স টাইট্রেশনের স্পেসিফিক একটা টাইট্রেশন প্রসেস, যাকে বলা হয় আয়োডোমেট্রিক টাইট্রেশন। আয়োডোমেট্রিক টাইট্রেশন, যেখানে ইউজ করা হয় সলুবেল স্টার্চ। বুঝা গেল? তাহলে KMnO4 তো হচ্ছে না, কারণ এটা রিডক্স টাইট্রেশনে ইউজ করা হয়, আমাদের বলেছে নট। আর একটা জিনিস দেখো, ডাইফেনালিন, এইটাও ইউজ করা হয় রিডক্স টাইট্রেশনে। রিডক্স টাইট্রেশনের ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। তার সাথে ফিরোইন, এ সমস্ত ইউজ করা হয়, আমরা অত যাচ্ছি না। কিন্তু এইটাও আমি বলেছিলাম ফেনপথ্যালিন। ফেনপথ্যালিন কোথায় ইউজ করা হয় বলেছিলাম? ইউজ করা হয় বলেছিলাম অ্যাসিড বেস টাইট্রেশনে। অ্যাসিড বেস টাইট্রেশনে ইউজ করা হয় আমাদের ফেনপথ্যালিন। তাহলে এখানে হচ্ছে নট, মানে ফেনপথ্যালিনের অ্যান্সার হচ্ছে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ আমরা জানি ফেনপথ্যালিন অ্যাসিড বেস টাইট্রেশনে ইউজ করা হয়। আর যেহেতু নট বলেছে অপশান এ, বাকি অপশানগুলো না জানলেও আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো এই কনসেপ্ট কিন্তু কাজে লাগাতে হবে এক্সামের সময়। কী করে অপশানকে আইডেন্টিফাই করে, প্রতিটা অপশান না জানলেও কী করে এলিমিনেশন প্রসেস করা যায় বা একটা অপশান দেখে অ্যান্সার করা যায়, তার একটা এক্সাম্পল তোমরা পেলে। কারণ আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে অন্য রিলেটেড পার্ট 1-এ, যেখানে বলেছিলাম ফেনপথ্যালিন অ্যাসিড বেস টাইট্রেশনে ইউজ করা হয়, যে অ্যাসিডে তো কালারলেস হয়ে থাকে, অ্যাসিডে তো কালারলেস, কিন্তু বেস মিডিয়ামে কী দেয়? পিঙ্ক কালার দেয়। ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের। কিন্তু আমরা দেখেছিলাম অ্যাসিড বেস টাইট্রেশন ইউজ করা হয়, এখানে নট বলেছে, ফেনপথ্যালিন অ্যান্সার আমাদের ইজিলি বেরিয়ে গেল। বুঝে গেল? খুবই ইম্পর্টেন্ট। ফেনপথ্যালিন অ্যাসিড বেস টাইট্রেশন ইউজ করা হয়, যেখানে উইক অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এভাবে ইউজ করে টাইট্রেশন করা হয়। নেক্সট কোশ্চেন, মুড়মুড় ইজ এ ডিসঅর্ডার অফ হুইচ অফ দ্য ফলোইং? মুড়মুড় কি? মুড়মুড় কারো নাম নয়। মুড়মুড় কি? মুড়মুড় একটা হার্ট সাউন্ডের ডিসঅর্ডার। হার্টের যে নর্মাল সাউন্ড, আমরা হার্টের সাউন্ড মেপে থাকি, হার্টবিট মেপে থাকি স্টেথোস্কোপের সাহায্যে। তো সেখানে যে নর্মাল হার্ট সাউন্ড, সেটাকে কী বলা হয়? লাভ ডাব। একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক সাউন্ড, আমরা মেপে দেখেছি হার্টের হার্টবিট শুনি। তো এই লাভ ডাব সাউন্ড যখন আসে না, তার মানে হার্টে কোনো না কোনো সমস্যা হয়ে যায়। সে সমস্যার সাউন্ডের হেরফের হয়ে থাকে, বিভিন্ন কারণে সাউন্ড অন্য রকমের হয়ে থাকে। তো সেরকমই একটা টাইপ হচ্ছে মুড়মুড় সাউন্ড, যে সাউন্ডটা ডিসঅর্ডার হচ্ছে আমাদের ভালভের। হার্টের যে ভাল্ব পেছন থাকে, সে হার্টের ভাল্ব যদি ন্যারো হয়ে যায়, ন্যারো টাইপের, যাকে সায়েন্টিফিক বলা হয় স্টেরোসিস, তার সাথে যদি কোনো লিকেজ আসে
হার্টের ভালভের। তো সেই টাইমে এই নর্মাল যে হার্ট সাউন্ড লাভ ডাব সেই সাউন্ড আসে না, এই মুড় সাউন্ড আসে। তো সেটা একটা ডিসঅর্ডার হচ্ছে হার্ট ভালভ বা হার্ট মাসেলের ডিসঅর্ডার, হার্ট মাসেল। ক্লিয়ার? সেরোসিস বা লিকেজের জন্য হয়ে থাকে হার্ট ভালভ। ভালভের কাজ কি? হার্টের ভালভের কাজ কি? ভালভ কি করে? প্রিভেন্ট করে ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড, প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ দ্য ব্লাডের ব্যাক ফ্লোকে প্রিভেন্ট করে। অনেক রকম ভাব প্রেজেন্ট থেকে আমরা দেখেছি, ট্রাইকাসপিড ভাব, বাইকাসপিড ভাব প্রেজেন্ট থাকে। আমাকে কমেন্টে জানাও ট্রাইকাসপিড ভালভ কোন দিকে প্রেজেন্ট থাকে, কার মধ্যে প্রেজেন্ট থাকে, কমেন্টে জানাও, দেখো কেমন পড়েছো তোমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসএ নোড। এসএ নোড কি? সায়ানো আর্টেরিয়াল নোড, যাকে কি বলা হয় ন্যাচারাল পেস মেকার, ন্যাচারাল পেস মেকার অফ দ্য হার্ট, যে আমাদের হার্টকে কন্ট্রাকশন সিগন্যাল দেয়, বুঝে গেল। আর সেই সিগন্যালকে ক্যারি করে এভি নোড। পালমোনারি ভেন, পালমোনারি ভেনে কোন রক্ত যায় জানো? ভেন আর আর্টারি। আমরা দেখেছি ভেন আর্টারি, ভেনে যায় আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর আর্টারিতে দিয়ে যায় অক্সিজেনেটেড ব্লাড। এই কারণে আর্টারি রক্ত হয়ে থাকে ডিপ রেড, আর ভেনের রক্ত হয়ে থাকে ডার্ক রেড, কারণ এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আর ভেনের মধ্যে ডিঅক্সিজেনেটেড আর আর্টারির মধ্যে অক্সিজেনেটেড ব্লাড যায়। এটা তো কনসেপ্ট, কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেশন হচ্ছে ভেন কাদেরকে বলে? যারা হার্টের দিকে যায়, হার্টের টুয়ার্ডস, হার্টের দিকে যারা যায় তাদেরকে বলে ভেন, যারা হার্ট থেকে দূরে যায় তাদেরকে বলে আর্টারি, বুঝে গেল? যারা হার্ট থেকে দূরে যায় তাদেরকে বলে আর্টারি, যারা হার্টের দিকে যায় তাদেরকে বলে ভেন, মানে স্ট্যান্ডার্ড ডেফিনেশন। কিন্তু আমরা এইভাবে পড়েছি ভেন মানে অক্সিজেনেটেড আর আর্টারি মানে ভেন মানে ডিঅক্সিজেনেটেড সরি, আর আর্টারি মানে অক্সিজেনেটেড। আর এই ডেফিনেশনটার সঙ্গে যদি ম্যাচ খায়, ভেন যায় হার্টের দিকে। কেন যায়? ভেনের ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, তারা হার্টে যাচ্ছে, হার্টে জমা পড়বে, সেখান থেকে লাংসে যাবে। আর আর্টারি সেখানে অক্সিজেনেটেড ব্লাড আছে, মানে তারা হার্ট থেকে ব্লাড নিয়ে অন্যান্য অর্গ্যানে যাচ্ছে, বুঝলো? ম্যাচ তোমরা খুঁজে পেয়ে গেলে। কিন্তু এই পালমোনারি ভেন হচ্ছে আমাদের এক্সেপ্ট, কারণ পালমোনারি ভেনে গিয়ে দেখলাম ডিঅক্সিজেনেটেড ব্লাড, কিন্তু পালমোনারি ভেনে যায় অক্সিজেনেটেড ব্লাড, আর পালমোনারি আর্টারিতে যায় ডিঅক্সিজেনেটেড ব্লাড। কিন্তু এই ডেফিনেশন যদি দেখো তাহলে ইজিলি ম্যাচ খাতে পারবে, কারণ ভেন কি বললাম, যারা হার্টের দিকে যায়, আর পালমোনারি ভেন লাংস থেকে হার্টকে এসছে, মানে হার্টের দিকে আসছে, তার মানে সেদেরকে কী বলা হয় ভেন। আর পালমোনারি ভেন হার্টের দিকে আসে। ভেনের কাজ কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড নেওয়া, এ কিন্তু নিয়ে যায় অক্সিজেনেটেড ব্লাড, কারণ এ লাংস থেকে আসছে। হার্টে আমরা পড়েছি এ সমস্ত কনসেপ্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, মনে থাকবে। আর পালমোনারি আর্টারি সেখানে যায় আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড, বুঝলো, যেটা আমাদের হার্ট থেকে রক্তকে আমরা পাঠাই লাংসকে ফর অক্সিজেন নেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ of patient is most likely to be hypersensitive to aspirin? কোন টাইপের পেশেন্ট হাইপার সেন্সিটিভ হয়ে থাকে অ্যাসপিরিন, মানে কোন পেশেন্টকে অ্যাসপিরিন দেবো না, তাহলে আরও রিস্ক বেড়ে যাবে, কন্ট্রাইন্ডিকেটেড অ্যাসপিরিন কোন পেশেন্টের ক্ষেত্রে? অ্যাস্থমা পেশেন্টের ক্ষেত্রে পড়েছি আমরা অ্যাস্থমা, বুঝে গেল। কিন্তু এখানে কোশ্চেনে দিয়েছে ইন্টেন্সিক এক্সটেন্সিক, দু টাইপের অ্যাস্থমা দিয়েছে, এই দুটো তো হবে না, আমরা পড়েছি অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে ইনটেন্সিক হবে না এক্সটেন্সিক হবে। ইনট্রেন্সিক অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড। ইনটেন্সিক আর এক্সটেন্সিক অ্যাস্থমার মধ্যে ডিফারেন্স কি? ইনটেন্সিক অ্যাস্থমা আর এক্সটেন্সিক অ্যাস্থমা, এক্সটেন্সিক অ্যাস্থমা হয়ে থাকে মেনলি বিভিন্ন কী বলবো অ্যালার্জেন পলিউটেন্টের জন্য হয়ে থাকে, পোলেনের জন্য হয়ে থাকে,
অ্যালার্জি টাইপের রিয়াকশান বিভিন্ন পলিউশন অ্যান্টিজেনের জন্যে রেসপিরেট রাখে, তাকে বলে এক্সটেন্সিক অ্যাস্থমা। আর ইনটেন্সিক অ্যাস্থমা কি, বিভিন্ন ড্রাগ ইনডিউস হতে পারে, বিভিন্ন জেনেটিক কারণে, বিভিন্ন আইডোসিনক্রেসি কারণে হতে পারে, বা আননোন কোনো কারণে অ্যাস্থমা, আমরা জানি না কী জন্য অ্যাস্থমা হচ্ছে, এরকম টাইপের রিস্ক বেশি এটা এই ইনটেন্সিক অ্যাস্থমা, কারণ এখানে আমরা রিজন খুঁজে পাই না কী জন্য হচ্ছে। তো সেই টাইপের পেশেন্টের ক্ষেত্রে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড। আর এক্সটেন্সিক অ্যাস্থমা যেখানে অ্যালার্জি এই সমস্ত জন্য হয়ে থাকে, সেখানে ততটাও রিস্ক ফ্যাক্টর নয়, যেহেতু এখানে দুটো অপশানই দিয়েছে, আমরা অপশান একে বেশি প্রেফার করব, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই অ্যাসপিরিন কোন ক্লাসের ড্রাগ? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্লাসের ড্রাগ, এনএসআইডি। অ্যাসপিরিন কি, ইরিভার্সিবলি বাইন্ড কক্স ইনহিবিটর, কক্স এনজাইমকে ইনহিবিট করে ইরিভার্সিবলিভাবে বাইন্ড হয় কক্স ইনহিবিটরকে। অ্যাসপিরিন কেমিক্যালি কি, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসপিরিনের কেমিক্যাল নেম। এর অ্যাসপিরিনের অ্যাক্টিভ মেটাবলাইট, মানে যেটা ফাংশন করে, আমরা পড়েছি অ্যাক্টিভ মেটাবলাইট হয়ে যায় ফেজ 1 ফেজ 2 এর রিয়াকশানে স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এর অ্যাক্টিভ মেটাবলাইট। এই অ্যাসপিরিনের মধ্যে TXA2 ইনহিবিটর অ্যাকশন আছে, TXA2 থ্রম্বক্সিন A2কে কী করে, ইনহিবিট করে। তার জন্য কি হয়, প্লেটলেটের এগ্রিগেশন প্রসেস ইনহিবিট হয়। ইনহিবিট করে কি, প্লেটলেট এগ্রিগেশন, প্লেটলেট এগ্রিগেশনকে কী করে, অ্যাসপিরিন ইনহিবিট করে। তার জন্য কি হয়, ইনক্রিজ করে ব্লিডিং টাইম, ব্লিডিং কজ করতে পারে, ব্লিডিং টাইমকে ইনক্রিজ করে। ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাসপিরিন রিলেটেড। তার সাথে অ্যাসপিরিন যেগুলো কন্ট্রাইন্ডিকেটেড, যেমন অ্যাসপিরিন কী কী কজ করে যদি আগে দেখি, নাম শুনে বুঝতে হবে। AS PI RIN, অ্যাসপিরিন স্পেলিং লিখে দিলাম। A ফর অ্যাস্থমা, অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড। S ফর অ্যাসপিরিন স্যালিসাইলিজম কজ করে, স্যালিসাইলিক অ্যাসিড একটা রিয়াকশান স্যালিসাইলিজম। দেন P ফর পেপটিক আলসারের ক্ষেত্রে দেওয়া যাবে না, পেপটিক আলসারের ক্ষেত্রে কোনো এনএসআইডি ক্লাসকে ড্রাগেই দেওয়া যায় না, সেরকম অ্যাসপিরিনকে দেওয়া যায় না। দেন I ফর আয়ন আনকাপলিং কজ করে, আয়ন আনকাপলিং, যেটাকে বলা হয় প্লেটলেটকে কী করে, প্লেটলেট ডিসএগ্রিগেশন, মানে এগ্রিগেশন হতে দেয় না প্লেটলেটের, ব্লিডিং টাইম ইনক্রিজ করে। আর ফর রেজ সিনড্রোম কজ করে, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাসপিরিন কজ রেজ সিনড্রোম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেন I ফর আয়োডোসিনক্রেসি, জেনেটিক প্রবলেম, আয়োডোসিনক্রেসি কি, জেনেটিক প্রবলেম, আয়োডোসিনক্রেসি কজ করে। আর N ফর কি, N ফর নয়েজ, যাকে টিনেন্টাস বলা হয়, TINNITUS, নয়েজ কজ করে, মানে রিং, মানে আমাদের যে কান আছে অপটিক, আমাদের যে হিয়ারিং অডিটরি অডিটরি বা ককলার, সেখানে কী হয়, ইনফেকশান কজ করে, যার কারণে কী হয়, রিং, মানে এরকম রিংয়ের মতন আওয়াজ দেখবো, যেটাকে নয়েজ মানে সাউন্ড, নাম শুনে বুঝতেছে, সেরকম প্রবলেম কজ করতে পারে অ্যাসপিরিন। তো ইম্পর্ট্যান্ট এখান থেকে কোশ্চেন দেখা যায়, তোমরা এইমাত্র দেখলে অ্যাস্থমা অলরেডি কোশ্চেন এসেছে, তো বাকিগুলো আসতে পারে, মনে রাখবে। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে রেস সিনড্রোম কজ করে, এটা বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেনে দেখা যায় বেশি ফ্রিকুয়েন্টলিভাবে। তার সাথে কী কী কোশ্চেন দেখা যায়, অ্যাসপিরিন আমাদের প্লাজমা কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যায়, মিথোট্রিক্সেট ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করে। তার সাথে কী করে, অ্যাসপিরিন অ্যান্টাগনাইজ করে দেয় দ্য অ্যাক্টিভিটি অফ প্রোবিনাসিড কি, একটা ইউরোকোসরিক এজেন্ট পড়েছি আমরা, গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয়, যারা ইউরিক অ্যাসিডের এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেয়, অলরেডি রিলেটেড কোশ্চেন, তার অ্যাকশনকে অ্যান্টাগনাইজড করে দেয় আমাদের এই অ্যাসপিরিন। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাসপিরিন কিন্তু। নেক্সট কোশ্চেন 46 নাম্বার কোশ্চেন, এ জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল অর আনইউজুয়াল রেসপন্স টু এ ড্রাগ, কী বলা হয়,
আইডোসিনক্রেসি, এইমাত্র দেখলাম অ্যাসপিরিন কজ করে আইডোসিনক্রেসি, জেনেটিক প্রবলেম, জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল কন্ডিশন, আইডোসিনক্রেসি, যেটা একটা টাইপ বি অ্যাডভার্স এফেক্ট, টাইপ বি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হচ্ছে আমাদের আইড্রোসিনক্রেসি। টলারেন্স কি? টাইপ এ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। টলারেন্সে কী হয়? ড্রাগের ডোজের প্রবলেম হয়, মানে কি হয়, মানে সেম রেসপন্স পাওয়ার জন্য ড্রাগের ডোজকে ইনক্রিজ করতে হয়। বুঝতে পারো? ধরো আগে 5 mg ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলে তার একটা কোনো পার্টিকুলার জিনিস ভালো হয়ে যেত, কিন্তু টলারেন্স হওয়ার কারণে সেম এই রেসপন্সটাই পাওয়ার জন্য তাকে 10 mg ড্রাগ নিতে হচ্ছে এখন। এটা হচ্ছে ড্রাগ টলারেন্স। সেম রেসপন্স যেটা আগে সে কম ডোজে পেত, সেই একই রেসপন্স পেতে এখন তাকে ডোজ ইনক্রিজ করতে হচ্ছে। এই কন্ডিশনটাকে বলে টলারেন্স। স্যালিসাইলিজম এই মাত্র দেখলাম অ্যাসপিরিন। দেখো অ্যাসপিরিনের অপশানগুলোকে এখানে কিন্তু কোশ্চেন হিসেবে তুলে দিয়েছে। স্যালিসাইলিজম, আইডোসিনক্রেসি, অ্যাসপিরিন কজ করে আমাদের স্যালিসাইলিজম। ক্লিয়ার? তো জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল কন্ডিশন একটা আইডোসিনক্রেসি, যেটা একটা টাইপ বি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, যেটাকে ব্লেজার রিয়াকশন বলে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক? দেখো নট বলেছে, নট অ্যান, ভালো করে কোশ্চেন পাবে। নট অ্যান, নট অ্যান কি? হ্যালোথেন। হ্যালোথেন কি? হ্যালোথেন একটা ভোলাটাইল লিকুইড অয়েল, একটা অয়েলি লিকুইড বা লিকুইড অয়েল বলতে পারো, টাইপের অ্যানাস্থেটিক। বুঝে গেল? অ্যানাস্থেটিকের ক্লাসিফিকেশন একবার দেখে নাও। ক্লাস, সাব ক্লাস আর ড্রাগস দু টাইপের হয়ে থাকে, একটা ইনহেলেশন নাহলে প্যারেন্টাল অ্যানাস্থেটিক হয়ে থাকে। জেনারেল অ্যানাস্থেটিক বলছি কিন্তু এটা, আর অলরেডি লোকাল অ্যানাস্থেটিক দেখেছি, যেটাও জিলেটের কোশ্চেনে দেখা গেছে লোকাল অ্যানাস্থেটিক। জেনারেল অ্যানাস্থেটিকও রিপিট। তাহলে জেনারেল অ্যানাস্থেটিক দু টাইপের হয়ে থাকে, একটা ইনহেলেশন, একটা প্যারেন্টাল। ইনহেলেশন মধ্যে পড়ে যেমন গ্যাসেস টাইপের, নাহলে ভোলাটাইল অয়েলি লিকুইড। গ্যাসকে নাইট্রাস অক্সাইড N2O, যাকে কী বলা হয়? লাফিং গ্যাস। তার সাথে ভোলাটাইল অয়েলি লিকুইড আমাদের ইথার, হ্যালোথেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, এগুলো হচ্ছে ভোলাটাইল অয়েলি লিকুইড। প্যারেন্টাল কী কী আছে? ইনডিউসিং এজেন্ট থায়োপেন্টন সোডিয়াম, মিথোটিক্সন সোডিয়াম, প্রোপোফল, ইটোমিডেট, বেনজোডাইজেপিন যেমন ডায়াজেপাম, লোরাজেপাম, মিডাজোলাম। ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক কিটামাইন, মোস্ট ফ্রিকুয়েন্টলি কোশ্চেন, যেটা ইনহিবিট করে NMDA রিসেপ্টরকে। কোশ্চেন জিজ্ঞেস করে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক এক্সাম্পল কিটামাইন, কিটামাইন অ্যাক্ট, NMDA রিসেপ্টর, মোস্ট ফ্রিকুয়েন্টলি MCQ। ওপিওড অ্যানালজেসিক যেটা আছে ফেন্টাইল, রেমিফেন্টানিল। এই জেনারেল অ্যানাস্থেটিক থেকেই কিন্তু 2024-এ রিপিটেড একটা কোশ্চেন দেখেছি পার্ট 1-এ। কোশ্চেন কী ছিল? রিডিস্ট্রিবিউশন, মনে পড়ছে? পার্ট 1-এর কোশ্চেন রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন করে কোন ড্রাগ? যারা হাইলি লিপিড সলভেবল হয়ে থাকে। বলেছিলাম কোশ্চেন রিপিটেড, সেখানে কি বলেছিলাম? এই থায়োপেন্টন সোডিয়াম হাইলি লিপিড সলভেবল হওয়ার জন্য রিডিস্ট্রিবিউশন করে। মানে রিডিস্ট্রিবিউশন মানে কি? কোনো ড্রাগ যারা হাইলি লিপিড সলভেবল হয়, তারা যখন তাদেরকে ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করা হয়, তারা তো প্রথমে ডাইরেক্ট ব্লাডে মিশছে। তো যে সমস্ত অর্গ্যানে ব্লাড ফ্লো বেশি হয়, যেমন আমাদের হার্ট, কিডনি, ব্রেন, এখানে ব্লাড ফ্লো, লাংস, এখানে ব্লাড ফ্লো বেশি হয়। তো সেই সমস্ত ড্রাগ এই হাইলি পারফিউজড অর্গানে চলে যায়, কারণ ব্লাড ফ্লো বেশি এবং লিপিড সলভেবল যেহেতু আছে, ওই জায়গাতে চলে যায়। তো পরবর্তীতে কি হয়? সেই ড্রাগ হাইলি লিপিড সলভেবল থেকে, যেহেতু লিপিড সলভেবল আছে, তারা এরপর বিভিন্ন ফ্যাটি বাল্কি টিস্যুতে এন্ট্রি করে, বাল্কি টিস্যুতে এন্ট্রি করতে যায়। এখান থেকে পরবর্তীতে সে বাল্কি টিস্যুর মধ্যে এন্ট্রি করে। এর কারণে কি হয়? এখানে প্লাজমা কনসেন্ট্রেশন কি হয়? ডিক্রিজ করে, মানে এখানে অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তারা আমাদের ফ্যাটি টিস্যুর মধ্যে স্টোর হয়ে গেছে, পরবর্তীতে এখান থেকে আবার স্লোলিভাবে রিলিজ হবে, অ্যাকশান শো করবে। কিন্তু
অ্যাডমিনিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই উইথিন 5 মিনিট অ্যাকশান শো করে, কিন্তু সেই অ্যাকশান লংগেস্ট হয়ে থাকে না, কারণ এই রিডিস্ট্রিবিউশন করার জন্য তারা এখান থেকে ফের ডিস্ট্রিবিউট হয়ে বাল্কি টিস্যুতে চলে আসে। আর এদের অ্যাকশান যদি কোনো কারণে ব্রেনে হয়ে থাকে হাইলি লিপিড সলিউবল ড্রাগ, তার ক্ষেত্রে অ্যাকশান খুবই কম হয়ে থাকে। কোশ্চেন ছিল, এমনি বলছি না, অলরেডি কোশ্চেন জিলেটারি 2024-এ, যেখানে আমরা দেখেছিলাম এই ব্রেনে কাজ করে থাইরোপেন্টাল সোডিয়াম, জেনারেল অ্যানাস্থেটিক মানে কোথায় ব্রেনে কাজ করে, ব্রেন থেকে চলে আসে, রিডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করে, সেরকম ডায়াজেপামও রিডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করে। বুঝা গেল? ইম্পর্টেন্ট কনসেপ্ট রিডিস্ট্রিবিউশন একটা আমাদের ফার্মাকোলজির ইন্ট্রোডাকশান পার্টের কনসেপ্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাবজর্পশন of oral iron preparation can be facilitated by co-administrating. ওরাল আয়রন প্রিপারেশনের অ্যাকশানকে ফ্যাসিলিটেট মানে অ্যাবজর্পশনকে আরও ফ্যাসিলিটেট করা যাবে, ফ্যাসিলিটেট তার সাথে অ্যাডমিনিস্ট্রেশন মানে তার সাথে কোন ড্রাগকে অ্যাডমিনিস্ট্রেশন যদি করি তাহলে আয়রনের অ্যাবজর্পশন বাড়বে, আর অ্যাবজর্পশন বাড়লে কী হবে, অ্যাকশন বাড়বে। অ্যান্সার কী হবে, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন সি। বুঝা গেল? আর আয়রনের সাথে তো টেট্রাসাইক্লিনকে দেওয়াই যায় না, আর অ্যান্টাসিডের সাথেও টেট্রাসাইক্লিনকে দেওয়া যায় না, চিলেট ফর্মেশন করে। বুঝা গেল? আয়রন আমাদের ব্লাডের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ব্লাডের আরবিসের মধ্যে অনেক আয়রন প্রেজেন্ট থাকে, হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে, সেখানে আয়রন দরকার পড়ে, হিমোগ্লোবিন ভেঙে গিয়েও আয়রন তৈরি হয়। এই আয়রন স্টোর হয় আমাদের ফেরিটিন ফর্মে, ফেরিটিন ফর্মে স্টোর হয়ে থাকে আমাদের ব্লাডে। আয়রন বিভিন্ন ওরাল আয়রন হয়ে থাকে, প্যারেন্টাল আয়রন হয়ে থাকে, যেমন আয়রন ডেক্সট্রান একটা প্যারেন্টাল সলিউশন, সাইট্রিক অ্যাসিড একটা প্যারেন্টাল সোডিয়াম সাইট্রেট, এগুলো হচ্ছে প্যারেন্টাল আয়রন। আর ওরাল আয়রন কী কী আছে, কার্বোনাইল, তার সাথে কী আছে আমাদের ফেরাস সালফেট, এগুলো হচ্ছে আমাদের ওরাল আয়রন প্রিপারেশন। আর আয়রন প্রিপারেশনের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এরা কনস্টিপেশন কজ করে থাকে। বুঝলো? আয়রন পয়জনে কী ইউজ করা হয়, ডেসফ্রিঅক্সামাইন ইউজ করা হয় আয়রন পয়জন ট্রিটমেন্টে, দেখেছি আমরা কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারে। নেক্সট, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর? অ্যান্সার কী হবে, কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর অপশান এ প্যারিডক্সিন বলা হয়, অর্গানোফসফেট পয়জনিংয়ে ইউজ করা হয়। এরা কী করে, রিভার্স করে কোলিনেস্টারেজ ইনহিবিশনকে, কী করে, ইটস ড্রাগ দ্যাট reverse the inhibition of cholinesterase by organophosphate ওই কারণে অর্গানোফসফেট পয়জনিং ইউজ করা হয় এদেরকে। বুঝা গেল? এন্ডোরফোনিয়াম কি, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। কিসে ইউজ করা হয়, ডায়াগনোসিসে ইউজ করা হয়। কিসের ডায়াগনোসিসে ইউজ করা হয়, মাইস্থেনিয়া গ্র্যাভিসের ডায়াগনোসিসে ইউজ করা হয় এন্ডোরফোনিয়াম। যেটা কি, মাইস্থেনিয়া গ্র্যাভিস একটা অটোইমিউন ডিজিজ, যেখানে নিউরোমাস্কুলার ব্লকেজ দেখা যায়, যেখানে অ্যাসিটাইলকোলিন মাসেলে যে এনএম রিসেপ্টর আছে সে রিসেপ্টরে বাইন্ড হতে পারে না, কারণ সেখানে অ্যান্টিবডি এসে বাইন্ড হয়ে যায়, একে অটোইমিউন ডিজিজ বলা হয়। চলো পরবর্তীতে কোনো দিনও মায়োস্থেনিয়া গ্র্যাভিস নিয়ে আলোচনা করব। তো সেই মায়োস্থেনিয়া গ্র্যাভিস ডায়াগনোসিস করার জন্য ইউজ করা এন্ডোরফোনিয়াম, যেটা একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। আর কার্বাকল, এটা তো কোলিনার্জিক ড্রাগের মধ্যেই পড়ে, কোলিনার্জিক ড্রাগ। আর অ্যাসিটাইলকোলিন, এটা তো কোলিনার্জিক আমাদের নিউরোট্রান্সমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 50, হোয়াই ইনসুলিন ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি?
ইনসুলিন সিক্রেশন কোথা থেকে হয়? প্যানক্রিয়াটিক বিটা সেল, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে সিক্রেট হয় ইনসুলিন, আলফা সেল থেকে গ্লুকাগন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন একটা হাইপোগ্লাইসেমিক হরমোন, হাইপোগ্লাইসেমিক হরমোন মানে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কম করে, সেই গ্লুকোজকে টিস্যুতে বিভিন্ন মাসেলে স্টোর করে রাখে, হাইপোগ্লাইসেমিক। বুঝা গেল? অপশানে কী আছে? অপশানে কী আছে? ইট হেল্পস ব্লাড সুগার ইন্টু সেল, ইট ব্রেক্স সুগার মলিকুল ইন দ্য বডি, ইট কিপস আউট সুক্রোজ লেভেল নর্মাল, ইট রেজ কোলেস্টেরল। এদের তো কোনো রিলেশনই নেই, সুগারের সাথে রিলেশন। তো এ আর বি এর মধ্যে কী হবে? ব্লাড সুগারকে সেলের মধ্যে স্টোর করে রাখে। এইমাত্র বললাম হাইপোগ্লাইসেমিক হরমোন ব্লাডের মধ্যে যে গ্লুকোজ প্রেজেন্ট আছে তাদেরকে বিভিন্ন টিস্যুতে স্টোর করে রাখে, ইন্টু সেল টিস্যুতে স্টোর করে রাখে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হাইপোগ্লাইসেমিক হরমোন। ইনসুলিনের মধ্যে কী প্রেজেন্ট থাকে? অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে। কয়টা অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে? 51 অ্যামাইনো অ্যাসিড, যেখানে কী প্রেজেন্ট থাকে? দুটো চেন, এ চেন বি চেন। এ চেনে প্রেজেন্ট থাকে 21 অ্যামাইনো অ্যাসিড, আর বি চেনে প্রেজেন্ট থাকে 30 অ্যামাইনো অ্যাসিড। আর এ চেন আর বি চেন পরস্পর কী দ্বারা লিঙ্ক থাকে? ডাই সালফাইড বন্ড দ্বারা লিঙ্ক থাকে এ চেন আর বি চেন, ডাই সালফাইড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন কোথা দিয়ে করা হয়? সাবকিউটেনিয়াস রুটে। স্টোর কন্ডিশন 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা হয় ইনসুলিনকে, কোল্ড টেম্পারেচারে স্টোর করা হয়। সাবকিউটেনিয়াস রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। কেবলমাত্র একটা ইনসুলিন আছে যাকে আইভি রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, সেটা হচ্ছে রেগুলার ইনসুলিন। রেগুলার ক্রিস্টালাইন ইনসুলিন বলা হয়, যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, তাকে কেবলমাত্র ইউজ করা হয় আইভি অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসে। বুঝা গেল? রেগুলার ইনসুলিন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয় রেগুলার ইনসুলিন, কিন্তু ইনসুলিনকে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় সাবকিউটেনিয়াস রুটে। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে। কটা অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, তাদের মধ্যে কোন লিঙ্ক প্রেজেন্ট থাকে, কোথা থেকে সিক্রেশন হয় ইনসুলিন। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ অ্যান পোটেন্ট ইনহিবিটর অফ এইচআইভি রেপ্লিকেশন দ্যাট অ্যাক্টস চেন টার্মিনেশন অফ ভাইরাল ডিএনএ ডিউরিং রিভার্স ট্রান্সক্রিপশন? কোশ্চেন এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে তোমরা, পড়ানো হয়েছে। রিভার্স ট্রান্সক্রিপশন ইঞ্জিনকে ইনহিবিট করে কোন ড্রাগ? রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমকে ইনহিবিট করে, এবং এইচআইভি ট্রিটমেন্টে ইউজ করা হয়। আমরা পড়েছি জিডোভুডিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অলরেডি রিপিটেড কোশ্চেন। জিডোভুডিন অ্যান্টিভাইরাল ড্রাগের ক্লাসিফিকেশন দেখো, জিডোভুডিন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। জিডোভুডিন দেখ ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তার সাথে প্রোটিয়াজ ইনহিবিটর আছে দেখো, ডিটোনাভির, অ্যালটিজেনাভির, নাভির, এখানে সব নাভির দেখতে হবে নামের সাথে, নাভির, সেটা সব প্রোটিয়াজ ইনহিবিটর, মানে প্রোটিনের ব্রেকডাউনকে ইনহিবিট করে এরা। এন্ট্রি ইনহিবিটর আছে এনফ্লুভিটাইড, CCR5 ইনহিবিটর ম্যারাভিরক, ইন্টিগ্রেজ ইনহিবিটর র্যালটিগ্রাভির। অলরেডি আমি ক্লাসে পড়িয়েছি প্যাথোলজি এদের। তার সাথে অ্যান্টিভাইরাল ড্রাগ নন রেট্রো দেখো, আইডক্সিউরিডিন, অ্যাসাইক্লোভির, যেগুলো অ্যান্টি হার্পস ভাইরাস ট্রিটমেন্ট ইউজ করা হয়। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ট্রিটমেন্ট ইউজ করা হয় অ্যামান্টাডিন, র্যামান্টাডিন, ওস্টিলটামিভির। এখানে অ্যামান্টাডিন কিসে ইউজ করা হয়? তার সাথে পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয়, আমরা দেখেছি অ্যামান্টাডিন। ডোপামিন ফ্যাসিলেটার অ্যাকশন আছে, তাই তো? এরা কি করে? গ্লুটামেট অ্যাগনিস্ট অ্যাকশন আছে। অ্যান্টি হার্পস ভাইরাসে যেমন আছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, টেনোভির, ল্যামিভিউড্রিন, আর হাফসি ইন্টারফেরন। অলরেডি জিলের 2024-এরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পার্ট 1 আমরা দেখেছি। ইন্টারফেরন আলফা ভাইরাস স্পেসিফিক। বুঝে গেল? ক্লাসিফিকেশান খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যান্টিভাইরাল ড্রাগ
অপশান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইনহিবিটর, যার কারণে কি হবে, ভাইরাসের আরএনএ থেকে আর ডিএনএ তৈরি হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কম্পাউন্ড উইথ দ্য সেম কেমিক্যাল মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা আর নোন অ্যাজ। মলিকিউল ফর্মুলা সেম কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। মলিকিউল ফর্মুলা সেম, সেম কেমিক্যাল ফর্মুলা আর ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, তাদের কী বলা হয়? তাদেরকে বলা হয় আইসোমার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল? আইসোটোপ কাদেরকে বলা হয়? আইসোটোপ বলা হয় যাদের সেম কি আছে, অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার। ডিফারেন্ট মাস নাম্বার তাদের কি বলা হয়? আইসোটোপ। যেমন সিক কার্বনের, এগুলো সব আইসোটোপ, কার্বনের আইসোটোপস। আর কি আছে? আইসোটোপ, তার সাথে আইসোবার। আইসোবার কি? সেম মাস নাম্বার, সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার কল্ড আইসোবার। যেমন 1H3 2He3, দেখো বুঝলো আইসোবার। আর কি আছে? আইসোটোন একটা আছে। আইসোটোনস, আইসোটোনস ডিফারেন্ট সেট কি? এদের মধ্যে কি আলাদা আছে? এদের মধ্যে সেম নাম্বার অফ নিউট্রন প্রেজেন্ট আছে, জাস্ট সেম নাম্বার অফ নিউট্রন। যেমন এক্সাম্পল কি হবে? হিলিয়ামের 4, বুঝে গেল? দেখো আমাদের নিউট্রন সংখ্যা সেম, মাইনাস করে দেখো এখানেও দুটো, এখানেও দুটো, কিন্তু বাকি সব কিছু আলাদা। মাস, অ্যাটমিক নাম্বার সব কিছু আলাদা, কেবলমাত্র ডিফারেন্স এখানে নিউট্রন নাম্বার সেম প্রেজেন্ট থাকে, সেম নাম্বার অফ নিউট্রন, তাকে বলে আইসোটোন। আইসোটোন, আইসোবার, এগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, এক্স অফিসিও মেম্বার্স মিন। এক্স অফিসিও, এক্স মানে যে চলে গেছে, প্রাক্তন, এরকম কিছু নয় এখানে। এক্স অফিসিও মানে যারা অলরেডি কোনো একটা চেয়ারকে হোল্ড করে আছে সেরকম মেম্বার, মানে মেম্বার বিকজ অফ চেয়ার, কোনো একটা পজিশানকে তারা অলরেডি হোল্ড করে রেখেছে। আমরা দেখেছি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, স্টেট ফার্মাসি কাউন্সিল, DTAB, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, এ সমস্ত জায়গায় বিভিন্ন মেম্বার প্রেজেন্ট থাকে। সেটা নমিনেটেড মেম্বার, তারপরে ইলেক্টেড মেম্বার, তারপরে এক্স অফিসিও মেম্বার প্রেজেন্ট থাকে, তাই তো? যারা অলরেডি একটা চেয়ারকে হোল্ড করে গেছে। যেমন আমি DTAB-এর ক্ষেত্রে দেখি এখানে 8টা এক্স অফিসিও মেম্বার, PCI-তেও 8টা এক্স অফিসিও মেম্বার, আর স্টেট ফার্মাসি কাউন্সিলে 3টে এক্স অফিসিও মেম্বার প্রেজেন্ট থাকে। যেমন DTAB-এর দেখি যদি আমরা, DTAB-এর যে চেয়ারম্যান, খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে চেয়ারম্যান অফ DTAB কে হয়? ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস কে বলা হয় আমাদের চেয়ারম্যান অফ DTAB। DTAB আরও অনেক প্রেজেন্ট থাকে মেম্বার,
দেখেছি আমরা প্রেসিডেন্ট প্রেজেন্ট থাকে পিসিআই এর, প্রেসিডেন্ট প্রেজেন্ট থাকে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার। তো এইভাবে একটা ডিট্যাব তৈরি হয়। তো এক্স অফিসার মেম্বার দেখো দেখতেই পাচ্ছ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের, অলরেডি একটা সে হেলথ সার্ভিসের পদের জেনারেল অলরেডি একটা পজিশানকে হোল্ড করে রেখেছে, তাই তো, মেম্বার বিকজ অফ চেয়ার। এই কারণে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাডভার্টাইজমেন্ট অফ ড্রাগস ক্লেমিং কিওর অফ ডিজিজ মেনশনড ইন শিডিউল জে। শিডিউল জে মানে যেখানে প্রোহাইবিটেড, কি প্রোহাইবিটেড, সে সমস্ত ডিজিজের কিওরকে ক্লেম করা যে এটা আমি ঠিক করে দেবো। কোন সমস্ত ডিজিজের, যে সমস্ত নন কিউরেবল ডিজিজ, নন কিউরেবল ডিজিজ, যেগুলো জানলেওয়া ডিজিজ, সে সমস্ত ডিজিজের যদি কেউ ক্লেম করে যে আমি তার এটা ডিজিজকে ঠিক করে দিচ্ছি, 5 দিনে ঠিক করে দেবো, 10 দিনে ঠিক করে দেবো বলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, তো সেইটার প্রোহাইবিটেড। আমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিকের যে অ্যাক্ট সেই ওয়াইজ এটা প্রোহাইবিটেড করা চলবে না। বুঝা গেল? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতিটা শিডিউল এ টু জেড ভালো করে রিভিশন করে এক্সাম দিতে যাবে, কোশ্চেন দেখা যাবেই শিডিউলের ওপর বেস করে। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস কনসার্নিং টক্সয়েড ইজ ট্রু এক্সেপ্ট, এখানে যতগুলো অপশান আছে সবাই ট্রু, কিন্তু তার মধ্যে একটা ফলস আছে, এক্সেপ্ট বলেছে। এরকম কোশ্চেন কিন্তু দেখা গেল, ভালো করে কোশ্চেন পড়বে তারপরে অ্যান্সার দেবে। এক্সেপ্ট কী হবে, পার্মানেন্ট ইমিউনিটি তো কেউ প্রডিউস করে না, বাকি তার ডিটক্সিফাইড টক্সিন হয়ে থাকে, অ্যান্টিজেন হয়ে থাকে, তো সব ঠিক, প্রেসিপিটেড হয়ে থাকে, অ্যাবজর্ব ফর্ম হয়ে থাকে, তো তারা পার্মানেন্ট ইমিউনিটি প্রডিউস করেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা দেখতে পাচ্ছি এই তিনটে তো ঠিক। যেমন টক্সয়েড আমাদের কী আছে, ডিপথেরিয়া আর টিটেনাস, এটা হচ্ছে আমাদের টক্সয়েড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন যারা পার্মানেন্ট ইমিউনিটি প্রডিউস করে না। ক্লিয়ার? আর লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, লাইভ ভাইরাস, লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমি অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারেই। তো যারা দেখছো তাদের আশা করি তো মুখস্থ হয়ে গেছে। দেন কোশ্চেন নাম্বার 56, লায়োফিলাইজেশন। লায়োফিলাইজেশন, লায়োফিলাইজেশন কি, ফ্রিজ ড্রাইং। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যাকে কী বলা হয়, যেখানে ওয়াটারকে কী করা হয়, রিমুভ করা হয় ফ্রম কি, ফ্রিজার স্টেট, ওয়াটারকে রিমুভ করা হয় ফ্রম ফ্রিজার স্টেট বাই সাবলিমেশন। ক্লিয়ার? বাই সাবলিমেশন প্রসেস থ্রুতে। এখানে ইউজফুল কী হয়ে থাকে, কোন ড্রাগের জন্য মেনলি ইউজ করা হয়, থার্মোল্যাবাইল সাবস্ট্যান্স। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, থার্মোল্যাবাইল সাবস্ট্যান্স আর ড্রাইড বাই ফ্রিজ ড্রাইং প্রসেস। ক্লিয়ার? যেমন এখানে ব্লাড প্রোডাক্ট, বিভিন্ন ব্লাড প্লাজমা, ভিটামিন, তার সাথে বিভিন্ন হিউম্যান টিস্যু, বিভিন্ন ভ্যাকসিন, এদেরকে এই প্রসেসে আমরা ড্রাই করে থাকি, লায়োফিলাইজেশন, যাকে অ্যানাদার নেম ফ্রিজ ড্রাইং। স্টেরিলাইজেশন তো অন্য টেকনিক, যেখানে স্ট্রাইল করা হয় বিভিন্ন প্যারেন্টাল প্রোডাক্টকে, বিভিন্ন অপথ্যালমিক সলিউশনকে স্ট্রাইল করা হয় যাতে সেখানে কোনো পাইরোজেন, কোনো টাইপের কোনো মাইক্রো অর্গানিজম যাতে প্রেজেন্ট না থাকে। স্ট্রাইল প্রোডাক্ট আমরা দেখেছি বিভিন্ন ড্রাই হিট স্টেরিলাইজেশন, অটোক্লেভিং, ময়েস্ট হিট যেখানে পড়ে, তার সাথে আমরা দেখেছি বিভিন্ন রেডিয়েশন টেকনিক ইউজ করা হয়, বিভিন্ন ফিল্ট্রেশন মেকানিক্যাল প্রসেস ইউজ করা হয়, বিভিন্ন গ্যাসিয়াস প্রসেস ইউজ করা হয় স্টেরিলাইজেশন প্রসেসে। অলরেডি ডিসকাস করেছি তাদের মেকানিজম অ্যাকশন, আমরাও ডিসকাস করেছি ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। রিপিটেডেড কোশ্চেন দেখা গেছে ওখান থেকে, দেখা গেলো। তো এখানে একটু আমরা ড্রাই সম্বন্ধে দেখি, যেমন আর কী কী ড্রাইং প্রসেস আছে, যেমন ট্রে ড্রায়ার প্রসেস, ট্রে ড্রায়ার, যার অ্যানাদার নেম কি, স্ট্যাটিক বেড ড্রায়ার, স্ট্যাটিক বেড ড্রায়ার, ট্রে ড্রায়ার, যেখানে আমরা কী করে থাকি, ট্যাবলেট গ্র্যানুলসকে ড্রাই করে থাকি। দেন ড্রাম, ড্রাম ড্রায়ার, যাকে বলা হয় মুভিং বেড ড্রায়ার,
অ্যানাদার নেমগুলো কিন্তু মনে রাখতে হবে। মুভিং বেড ড্রায়ার বলা হয়। মুভিং বেড ড্রায়ার কী হয়, ড্রাম বিভিন্ন সাসপেনশানের ড্রাই করা হয়, যেমন জিঙ্ক অক্সাইড সাসপেনশান। ড্রামে কী রাখা, জল জাতীয় জিনিস, তো সাসপেনশান, বেরিয়াম বা ক্যালসিয়াম কার্বনেট এদেরকেও ড্রাই করা হয় ড্রাম। আর কি আছে এরকম স্প্রে। আচ্ছা একটা কোশ্চেন রয়ে গেল, আচ্ছা পরে বলছি একসাথে। স্প্রে ড্রায়ার, যেখানে মনে হয় নিউম্যাটিক বেড ড্রায়ার, নিউম্যাটিক বেড ড্রায়ার, বুঝা গেল। এখানেও বিভিন্ন ওই হরমোন ভিটামিন এ সমস্ত জিনিসের ট্রাই করা। দেন একটা ড্রাই আছে ফ্লুইডাইজড বেড ড্রায়ার, এখানে বলে দিই একসাথে। ফ্লুইডাইজড বেড ড্রায়ার, ফ্লুইডাইজড বেড ড্রায়ার 15 টাইমস মোর ফাস্টার দ্যান ট্রে ড্রায়ার, বুঝা গেল। ট্রে ড্রায়ার থেকে 15 টাইমস 15 টাইমস মোর ফাস্টার কে ফ্লুইডাইজড বেড ড্রায়ার। যেখানেও সেম ট্যাবলেটের গ্রানুলস ওই সমস্ত জিনিসই করা হয়। দেন আমরা পেয়ে গেলাম আমাদের ফিস ড্রায়ার। যেগুলো এই যে ফিস ড্রায়ার আছে, সেখানে যে আমরা যে প্রেসার বা টেম্পারেচার রাখা হয় কত জানো, বিলো দ্য ট্রিপল পয়েন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিলো দ্য ট্রিপল পয়েন্ট, বিলো দ্য ট্রিপল পয়েন্টে রাখা হয় টেম্পারেচার প্রেসারকে এই ফিস ড্রায়ার বা লায়োফিলাইজেশনে ড্রাই প্রসেসে। আর একটা ড্রায়ার আছে ভ্যাকাম ড্রায়ার, ভ্যাকাম ড্রায়ার, ভ্যাকাম ড্রায়ারে বিভিন্ন হাইগ্রোস্কোপিক, বিভিন্ন হাইগ্রোস্কোপিক সাবস্ট্যান্সকে বা ম্যাটেরিয়ালকে, যেমন সফট জিলাটিন ক্যাপসুল, এদেরকে ড্রাই করা হয় আমাদের এই ভ্যাকাম ড্রায়ার প্রসেসে, বুঝা গেল। তাহলে 56 কোশ্চেন নাম্বার, লায়োফিলাইজেশন মিনস ফিস ড্রায়ার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি মাসেল রেসপন্সিবল ফর ইন্সপিরেশন অ্যাট রেস্ট। রেস্টের সময় যে ইন্সপিরেশন প্রসেস, সেখানে প্রাইমারি মাসেল কে রেসপন্সিবল। মাসেলে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, যেখানে আমরা ইন্সপিরেশন এক্সপিরেশন করে থাকি, মানে ইনহেলেশন এক্সহেলেশন করে থাকি। অলরেডি কোশ্চেন দেখা গেছে যেটাই প্রিভিয়াসেরই 2024 আমরা দেখেছি। টিন্ডাল ভলিউম দেখি না, টিন্ডাল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাংস ক্যাপাসিটি, ইন্সপিরেশন রিজার্ভ ক্যাপাসিটি, এক্সপিরেশন রিজার্ভ ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম দেখেছি। আবার একটা কোশ্চেন দেখা গেছে রেসপিরেটরি সিস্টেমের ওপর। এই যে রেসপিরেটরি সিস্টেম, সেখানে 3টে জিনিস ইনভলভ হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের রিবকেজ, আমাদের ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মাসেল, আর হচ্ছে আমাদের ডায়াফ্রাগ্রাম। এই 3টে কম্পোনেন্ট আমাদের রেসপন্সিবল ইন্সপিরেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরেশন প্রসেসে। যারা ইন্সপিরেশন হচ্ছে মানে কি, আমরা নিঃশ্বাস ভিতরে নিচ্ছি, ভিতরে নিচ্ছি মানে কি, বাইরে প্রেশার বেশি ভিতরে প্রেশার কম। আমরা দেখেছি গ্যাস বেশি প্রেশার থেকে লো প্রেশারে যায়, তো ভিতরে এরা কি করে, তখন সারফেস এরিয়া বাড়িয়ে প্রেশার কমানোর চেষ্টা করে, যাতে বাইরে থেকে গ্যাস আমরা ভিতরে নিই। আর সেম অপোজিট হয়ে যায় যখন আমরা গ্যাস বাইরে ছেড়ে দিই। আর যখন আমরা রেস্টিং থাকি, তখন ডায়াফ্রাগ্রাম রেসপন্সিবল ফর ইন্সপিরেশন, বুঝা গেল। রিবকেজ 12 পেয়ার প্রেজেন্ট থাকে, ইন্টারকোস্টাল মাসেল 11 পেয়ারে প্রেজেন্ট থাকে, পেয়ার, এটা 12 পেয়ার। আর ডায়াফ্রাগ্রাম 1, জাস্ট 1 নাম্বার প্রেজেন্ট থাকে। এবং লাংস আমরা দেখেছি, লাংস, এই লাংসের নিচের দিকে প্রেজেন্ট থাকে আমাদের ডায়াফ্রাগ্রাম, বুঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু ফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশান সিস্টেম, মানে বিসিএস, বিসিএস বলা হয় শর্ট ফর্মে, দ্য ক্লাস 4 ড্রাগস হ্যাভ। ক্লাস 4 মানে কি, সেখানে সলিউবিলিটি পারমিয়াবিলিটি দুটোই কি থাকে, লো থাকে। আছে একটাও হাই হাই, লো হাই, হাই লো, লো লো দুটোই ক্লাস 4-এ। তো একটাও নেই, অপশান ডি
ইজ দ্য রাইট অ্যান্সার। এই বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশান সিস্টেম, বিসিএস সিস্টেম, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, 4 টাইপের ড্রাগে ভাগ করা হয়েছে। ক্লাস 1-এ হাই মানে পারমিয়াবিলিটিও হাই, সলিউবিলিটিও হাই। ক্লাস 2-এ সলিউবিলিটি লো, পারমিয়াবিলিটি হাই। ক্লাস 3-তে সলিউবিলিটি হাই, পারমিয়াবিলিটি লো। ক্লাস 4-এ সলিউবিলিটিও লো, পারমিয়াবিলিটিও লো হয়ে থাকে। এইভাবে ভাগ করা হয়েছে বিসিএস সিস্টেম। ভালো করে ভিজুয়ালাইজেশন করো ছবিটাকে, যাতে মুখস্থ করতে না হয়, এক্সামের সময় যেন আমাদের চোখের সামনেই চারটা আসে। মুখস্থ করে এটা মনে রাখতে পারবে না, এমনভাবে এটাকে দেখো, এমনভাবে রিকল করার চেষ্টা করো যাতে চারটা এক্সামের সময় ভাসে। প্রথমে সলিউবিলিটি, তারপর ছিল পারমিয়াবিলিটি, প্রথমে 1, 2, 3, 4, প্রথমে হাই, তারপর লো, তারপর হাই লো, তারপর লো, আর সলিউবিলিটি, তারপর পারমিয়াবিলিটি। আগে সলিউবিলিটি, তারপর পারমিয়াবিলিটি, মিক্স যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। তার সাথেও বিভিন্ন এক্সামে এক্সাম্পল জিজ্ঞেস করে, যেমন ক্লাস 4-এর ট্যাক্সল, অলরেডি প্রিভিয়াস ইয়ার একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। তার সাথে তোমরা দেখতে থাকো বাকিগুলোর। ক্লাস 3-তে ইনসুলিন, মেটফরমিন, সিমিটিডিন। ক্লাস 2-তে আছে নিফিডিভিন, ন্যাপ্রক্সেন, কার্বামাজেপিন। ক্লাস 1-এ ডায়াজেপাম, মেটোপ্রোফালল, প্রোপ্রানল, এরা ক্লাস 1-এ এক্সাম্পলও মনে রাখতে হবে। বোঝা গেল? কারণ আজ যেখানে দিয়েছে কাল এখানে দেবে, অলরেডি কোশ্চেন দেখা যায় এখান থেকে। যেমন বললাম, এইটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের। নেক্সট কোশ্চেন নাম্বার 59। আই প্রেসার ইজ মেজার্ড বাই। আই প্রেসার কিসের দ্বারা মেজার করা হয়? টোনোমিটার। অপথ্যালমিক প্রেসার মেজার করার জন্য ইউজ করা হয় টোনোমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্ফিগমোম্যানোমিটার কিসে ইউজ করা হয়? মেজারমেন্ট অফ ব্লাড প্রেসার। হার্ট রেট বা আমাদের হার্ট রেট, মেজারমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? স্টেথোস্কোপ। দেন আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম পার্ট 1-এ রেসপিরেটরি ভলিউম মেজারমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? স্পাইরোমিটার, তাই তো? স্পাইরোমিটার ইউজ করা হয়। টেম্পারেচারের জন্য থার্মোমিটার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ অ্যান এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফর হিউম্যান? সেম এইটাও আমাদের মনে রাখবো সেই ফার্স্ট কোশ্চেনের মতন, এলিমিনেশন প্রসেস। আমরা মনে রাখবো শুধু এসেনশিয়াল, তাহলে সেগুলো বাদ দিলে বাকিগুলো নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের একমাত্র এখানের মধ্যে ভ্যানিলিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, দেখা যাক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল বা সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কী কী আছে। ফার্স্ট হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কাকে বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? দ্য অ্যামাইনো অ্যাসিড হুইচ ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি, নিড টু বি সাপ্লাইড থ্রু ডায়েট। বডিতে সিনথেসাইজড হয় না, আমরা কিসের ভাবে নিই? ডায়েটের থ্রুতে নিয়ে থাকি। যেমন ভ্যানিলিন, আইসোলিউসিন, ফিলাইন, অ্যালানিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, এদেরকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। একটা ট্রিক আছে, ভিআইপি হল ফর এমটিটি। ভি ফর ভ্যানিলিন, আই ফর আইসোলিউসিন, পি ফর ফিনাইন অ্যালানিন, এইচ ফর হিস্টিডিন, এ ফর আর্জিনিন, অ্যানাদার হয়ে গেছে, এল হবে, এল ফর লিউসিন, এল ফর লাইসিন হল হয়ে গেল, এম ফর মিথোনিন, টি ফর থ্রিওনিন, টি ফর ট্রিপ্টোফ্যান। এগুলো যদি মনে রেখে দিই, আমাকে এগুলো মনে রাখার কোনো দরকার নেই। ধরো কোনো কোশ্চেনে দিল হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমরা বার করে নিলাম অপশানের মধ্যে কোন তিনটে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তো সেই তিনটে এখান থেকে বার করে নিলাম এই ট্রিক ফলো করে। তো যেইটা রয়ে গেল সেইটাই নন এসেনশিয়াল। ইজি কনসেপ্ট, এলিমিনেশন প্রসেস।
কী আছে? সিস্টিন, অ্যালানিন, ট্রাইরোসিন, অ্যাসপারাজিন, প্রোলিন, অ্যাসপার্টিক অ্যাসিড, সেরিন, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড। তার সাথে নন এসেন্সিয়াল কাদেরকে বলে? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড হুইচ ক্যান বি সিনথেসাইজড বাই দ্য বডিতে সিনথেসাইজড হয় তাদেরকে বলে নন এসেন্সিয়াল। সেমি এসেন্সিয়ালের ডেফিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা সবাই মনে রেখে দিই যে সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তো হিস্টিডিন আর আর্জিনিন। হিস্টিডিন আর্জিনিন মানে সেমি এসেন্সিয়াল। পরীক্ষায় যদি কোশ্চেন একবার দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজড বাই অ্যাডাল্ট বাট ক্যান নট বি সিনথেসাইজড বাই গ্রোয়িং চিলড্রেন, এরকম কোশ্চেন দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজড বাই দ্য অ্যাডাল্ট বাট নট সিনথেসাইজড বাই চিলড্রেন, তখন তো ছেলেরা বুঝতে পারেনি কী অ্যান্সার হবে। সেইটা মানেই সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেইটা মানেই আর্জিনিন হিস্টিডিন। ক্লিয়ার? তো এইভাবে আমরা অ্যান্সার করে নেব প্রতিটা কোশ্চেনের। তো এখানে আমাদের কমপ্লিট হলো পার্ট 2, যেখানে আমরা 60 অবধি কোশ্চেন দেখে নিলাম ডিটেল এক্সপ্লেনেশনের মাধ্যমে। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং আমরা নেক্সট ভিডিওতে আবার বাকি পার্ট আলোচনা করব। তো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড অ্যান্ড জয় হিন্দ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।